সালাম আলাইকুম। বাংলাদেশের সর্ববৃহৎ অনলাইন প্ল্যাটফর্ম বিদ্যাবাড়ির ডিজিটাল ক্লাসরুম থেকে আমি ফুদিয়াল রহমান। আমাকে দেখতে এবং শুনতে পাচ্ছেন কিনা? সবাই কেমন আছেন? আমি কয়েকজনকে মিউট করে দিচ্ছি যারা কথা বলতে আগ্রহী। একটু কথা বলবেন আপনাদের টপিকস ঠিক আছে কিনা, বা প্রথম ক্লাস কত তারিখে হয়েছিল। যারা রেগুলার ক্লাস করেন ওনারা দু একজন একটু হ্যান্ড রেস অপশনে থাকবেন। আপনারা পার্টিসিপেন্ট 147 জন, ক্যামেরা অন আছে মাত্র 7 জনের, আর 140 জন ক্যামেরা অফ। দয়া করে খাতা কলম নিন, ক্যামেরা অন করে ক্লাসে বসুন। বুরহানুদ্দিন, সাথী শিকদার। জি স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনাদের টপিকস কি, আজকে কত নম্বর ক্লাস? আমাদের হচ্ছে যে আজকে স্যার 2 নম্বর ক্লাস, ধ্বনি পরিবর্তন বাংলা ভাষার রীতি ও বিভাজন। প্রথম ক্লাসে ছিলেন? প্রথম ক্লাসে ছিলাম, বাংলা ভাষার উদ্ভব ও ক্রমবিকাশ ছিল, বাংলার ব্যাকরণের আলোচ্য বিষয় ছিল, ধ্বনি বর্ণ ছিল, আর বাংলা লিপি ছিল স্যার। ওকে। আপনারা হচ্ছেন এনটিআরসি এর প্রিলিমিনারি, অ্যাডভান্স 23 এবং 24 ব্যাচ। আমাদের আজকের ক্লাসটিও আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। বোর্ড বই আছে কার কার কাছে এই মুহূর্তে? মিউট করে দিছি, ক্লাস নাইন জান্নাতি। টেন বোর্ড। হ্যাঁ, একজনকে মিউট করব, ওনার নাম নাই। আসসালামু আলাইকুম হাত তুলেছিলেন আবার চলে গেছেন। ওয়ালাইকুম সালাম। বোর্ড বই আছে আপনার স্যার। কাছে? এই বইটা কি চলবে স্যার? দেখেন তো, এটা 21 সালের বই। কোথায় পেয়েছেন? এটা এই যে ক্লাস 10-এর বই নিয়েছি আমি। কার কাছ থেকে পেয়েছেন? 21। এটা অচল বই, এটা চাকরির বাজারে চলে না। দেখেন তো এই বইয়ের মধ্যে ধ্বনি পরিবর্তন অধ্যায়টা আছে কিনা, সূচিপত্র খুঁজুন। আছে স্যার, হ্যাঁ, এই যে ধ্বনি পরিবর্তন, ধর্মীয় বর্ণ। আমি বলছি ধ্বনি পরিবর্তনের কথা। না স্যার, ওটা নাই। তাহলে এই বই কেমনে চলবে? গত ক্লাসে যে রাইটারের নাম বলছিলাম উনি কে? গত ক্লাসে স্যার, আমি কত বলেছি সালের বইটা চলবে? চৌধুরী, মনির চৌধুরী স্যারের বোর্ড বই। এখানে মনির চৌধুরী লেখা নাই, এটাতে এই অধ্যায়ই নাই। এই অধ্যায় থেকে প্রায় প্রত্যেকবারই প্রশ্ন আসে। লুৎফুন নাহার বোর্ড বই আছে? জি স্যার আছে, মনির চৌধুরী স্যারের 2009 সালের। দেখান আমাকে বইটা, বইটা দেখান কোনটা আছে। স্যার এটা 176 জন থেকে, ওকে চলবে, খুব ভালো, এটা পুরাতন, এটা খুব ভালো, এখানে ভুল কম আছে। আর কথা বলতে আগ্রহী আর কারা আছেন? হ্যান্ড রেস অপশনে থাকতে হবে। হ্যান্ড রেস অপশনে না থাকলে তো আমি মিউটই করতে পারছি না আপনাকে। সবাই দিয়ে ঘুমাইলে তো হবে না। আপনারা 178 জন এই মুহূর্তে ক্লাসে আছেন, সবাই যদি খালি ঘুমান তাহলে হবে কেমনে? আমি আরো 3 জনকে মিউট রাখবো। রৌনক জাহান উষা, জান্নাতুল ফেরদৌস, হায়দার আলী। শুনতে পাচ্ছেন আমাকে? জি স্যার। আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? ওয়ালাইকুম সালাম, আমি ভালো আছি। আপনাদের কাছে বোর্ড বই আছে? স্যার আমার কাছে আছে, কিন্তু নতুনটা, পুরাতনটা নাই। কেন? আমি এখনো সংগ্রহ করতে পারিনি। কেন? লাস্ট বাংলা ক্লাস কতদিন আগে নিয়েছিলাম? কয় তারিখ, কয়দিন আগে, কয় তারিখে? স্যার লাস্ট বলুন, লাস্ট বাংলা ক্লাস কতদিন আগে নিয়েছিলাম? 16 তারিখ। হ্যাঁ, 16 তারিখ। 18 তারিখে ছিল স্যার। 16 তারিখ ফার্স্ট ক্লাস, 18 তারিখ, জি স্যার। আচ্ছা, 18 তারিখ স্যার নিয়েছিলাম। এই বইটা কি এখন লাইব্রেরিতেও এখানে খোঁজ করছিলাম, পাইনি। লাইব্রেরি গুলো পাওয়া না গেলে মোবাইলে ডাউনলোড করবেন ইন্টারনেট থেকে। স্যার, 19 সালের বইটা কি চলবে? দেখুন যেখানে মনির চৌধুরী আছে সেটাই চলবে। রাইটার মনির চৌধুরী কিনা এটা খুঁজে বের করবেন। চলুন আমরা যাচ্ছি ধ্বনি পরিবর্তনে। ধ্বনি পরিবর্তন বেশ কয়েকটা কারণে হয়, তার মধ্যে প্রথম কারণ হচ্ছে আঞ্চলিকতার কারণ। আপনারা কে কোথা থেকে যুক্ত হয়েছেন নিজের হোম ডিস্ট্রিক্টটা কমেন্টে লিখুন। ধ্বনি পরিবর্তন আঞ্চলিকতার কারণে হয়। কমেন্টে নিজের হোম ডিস্ট্রিক্ট লিখুন সবাই, কমেন্টে হোম ডিস্ট্রিক্টটা লিখুন সবাই। ময়মনসিংহ এর মানুষ ঢাকা বলে না, ঢাকারে বলে ডাহা। হ্যাঁ। লুৎফুন নাহার নেত্রকোনা মানুষ, খ বলতে পারে না, এরা খবরে বলে কবর, খাওয়ারে বলে কাওয়া। সিলেট
সিলেটের মানুষ কি করতেছেন এটাকে বলে খেপা খপ্পাছেন। কি করতেছেন এটাকে বলে খেপা খপ্পাছেন। শব্দ করেন কে? রংপুরের মানুষ রংপুরকে বলে অংপুর। এটাই আঞ্চলিকতা। নোয়াখালীর মানুষ পানিকে কি বলে এটা সবাই জানেন। মানে নোয়াখালীর মানুষ পানিকে কি বলে? হানি। মানে এটাই ধ্বনি পরিবর্তনের কারণ। বগুড়ার মানুষ আমারকে বলে হামার। এইটা হচ্ছে ধ্বনি পরিবর্তন। ফেনীকে কি বলে? ফেনীর মানুষ ফেনীরে বলে হেনি। মোহাম্মদ আব্দুল আজিজ ফেনীকে বলে হেনি। আরো আছে, অনেক ধ্বনি পরিবর্তন আছে। আপনাদের সবার ক্যামেরা অফ কেন? আমাকে দেখা যাচ্ছে না, আমিও পিছনে থাকি। আপনাদের ক্যামেরা অফ, আমি আজকে পিছনে ক্যামেরা অফ থেকে ক্লাস নিই। আমাকেও দেখা দরকার নেই। আপনাদের অধিকাংশের ক্যামেরা অফ কেন? একজন লিখছেন স্যার আপনাকে দেখা যায় না, আমাকে দেখা যাবেই না। আপনাদের ক্যামেরা অফ কেন আমি এটা একটু জানতে চাই। 200 জনের মধ্যে যদি কোনো একটা বেচে 19 জনের ক্যামেরা অন থাকে, শতকরা কত পার্সেন্ট শিক্ষার্থীর ক্যামেরা অন আছে? শতকরা অঙ্ক করে দেখান। 10%। 200 জনে 19 জন, 10% কেমনে হলো? 10% তো হলো না, 20 জন হলে 10% হতো। একটু কম আছে স্যার। চালাক, একদম আছে। ঠিক আছে, আপনি ভালো পারেন, বুঝতে পারছি। তাকে এক্স্যাক্টলি করে দেখান। যারা মিউট আছেন দয়া করে নিজেদের রুমে যেন সাউন্ড না হয়, প্রয়োজন আমি 2 জনকে মিউট রাখবো, কিন্তু আশেপাশে কোনো সাউন্ড করা যাবে না। যিনি সাউন্ড করবেন ওনাকে মিউট রাখা হবে না। ওনাকে আনমিউট করতে আমি বাধ্য হব। প্রয়োজন আমি 3 জন বা 4 জনকে মিউট রাখবো। প্রয়োজনে 3 থেকে 4 জনকে মিউট রাখবো। আপনার কাজ হচ্ছে ক্লাসের পড়া, আমি 80% ক্লাসে শেষ করে দেবো। আপনার কাজ হচ্ছে 20% নিজে পড়বেন। 20% নিজে পড়বেন। ধরেন আপনার 200 জনের মধ্যে 50%-এর প্রবলেম আছে, মানে 100 জনের সমস্যা আছে। চাকরি বাকরি, রান্না বান্না, বাচ্চা কাচ্চা, রাস্তায় হাঁটছেন ঘুরছেন, অন্য কিছু। আরো 100 জনের তো সমস্যা থাকার কথা না। আমাদের ক্লাসের সিস্টেম হচ্ছে আমাকে এটার একটা কৈফিয়ত দিতে হবে। আমার ক্লাসে কতজন অ্যাক্টিভ আছে এই বিষয়টা, যাদের বিশেষ কোনো সমস্যা নাই দয়া করে ক্যামেরা অন রাখুন। আপনারা যারা পর্দা করেন, হিজাব পড়েন, নিকাব পড়েন, এটা আপনার বিষয়। আপনি যেভাবে পর্দা মেনটেন করতে পারেন পর্দা মেনটেন করে চলুন। আসলে আমরা যদি চাই মন থেকে পর্দা মেনটেন করা, এটা সম্ভব। একটা মেয়ে যদি চাই পৃথিবীতে সে পর্দা মেনটেন করে চলবে, এখানে অনেক আলেম মানুষ আছেন, হুজুর মানুষ আছেন, আমার চেয়ে ভালো জানেন আপনারা। সে কতজন ফেরেশতা থেকে উত্তম। আরেকটা মেয়ে যদি চাই না আমি হবো পৃথিবীর শ্রেষ্ঠ শয়তান, এটাই বুঝবেন ঠেলা। সে কয়জন কয়জন শয়তানের চাইতে খারাপ। এখন আসুন, এই যে একজনে একটা কমেন্ট করছেন, এই জন্য বলছি যে স্যার আমরা তো পর্দা করি। পর্দা করেন, সমস্যা নেই, এটা আমাকে জানাবেন, তাও সমস্যা নেই। যে আমি ক্যামেরা অন করতে পারছি না এটাও জানাবেন। ঠিক আছে, চলুন আমাদের আজকের ক্লাসের আলোচনায় যাই। আসলে আমাদের মানসিক অবস্থাটা কেমন এটা আগে বুঝতে হবে, এরপরে হচ্ছে আমাদের বাস্তবতা। মানসিকভাবে সুস্থ থাকলে বাস্তবতা সহজ, আর মানসিকভাবে সুস্থ না থাকলে যতই আপনি বাস্তববাদী হন কোনো লাভ নেই। এখন আসুন, আমরা প্রথমে যাচ্ছি ধ্বনি পরিবর্তন বেশ কয়েকটা কারণে হয়। তার মধ্যে প্রথম কারণ হচ্ছে আঞ্চলিকতা। নোয়াখালীর মানুষ পানিকে হানি বলে, এটা ধ্বনি পরিবর্তনের একটা কারণ। নোয়াখালীর মানুষ পানিকে হানি বলে। একটা বাচ্চাকে যদি বলেন বাবা কোথায় পড়ো, আমি স্কুলে পড়ি, স্কুল কে স্কুল বললো, এটাও ধ্বনি পরিবর্তনের একটা কারণ। পড়ুন ধ্বনি পরিবর্তন কি এবং কেন হয়, সবাই মনে মনে পড়ুন। জেসমিন একটা ছোট বাচ্চা নিয়ে পড়তেছেন, ওকে ক্যামেরা অন করা লাগবে না। যাদের বিশেষ সমস্যা আছে ওনাদের ক্যামেরা অন রাখা দরকার নাই। 3টা কারণে ধ্বনি পরিবর্তন হয়, বা ধ্বনি পরিবর্তনটা 3 ধরনের হয়। কোন একটা শব্দে অতিরিক্ত স্বরধ্বনি আসতে পারে, অথবা চলে যেতে পারে, অথবা মাঝখান থেকে চেঞ্জ হতে পারে। 3টা কারণে ধ্বনি পরিবর্তন হয়। কোন একটা শব্দে অতিরিক্ত স্বরধ্বনি আসবে, অথবা চলে যাবে, অথবা একটু এক্সচেঞ্জ হবে। আগে ছিল, এখন নেই, এখন আছে, আগে ছিল, এরকম। এটা হচ্ছে ধ্বনি পরিবর্তনের কারণ।
শব্দ হয় কার এখানে? বাকিরা ওনাকে মেনশন করবেন, আমি সাথে সাথে ওনাকে আনমিউট করে দেবো যার এখানে শব্দ হবে। দেখুন, স্বরাগম। স্বরাগম শব্দের অর্থ হচ্ছে কোনো কিছু একটা শব্দে কোনো একটা স্বরধ্বনি আসা। যদি কোনো একটা শব্দে অতিরিক্ত স্বরধ্বনি আসে তার নাম স্বরাগম। আসলেই স্বরাগম। কোনো একটা শব্দে স্বরধ্বনি আসলে তার নাম স্বরাগম। যেমন দেখুন, স্কুল থেকে স্কুল, এখানে একটা স্বরধ্বনি আসছে। স্কুল থেকে স্কুল একটা স্বরধ্বনি আসছে। স্টেশন থেকে স্টেশন, এখানে একটা স্বরধ্বনি এসেছে। স্টেশন আর স্টেশনের অর্থ একটাই, কিন্তু স্টেশনকে আমরা উচ্চারণের সুবিধার্থে অনেকেই কি বলে থাকি? স্টেশন। স্কুলকে কি বলি? স্কুল। তাহলে এখানে একটা শব্দ অতিরিক্ত আসছে, তাই এটার নাম হচ্ছে স্বরাগম। কোথায় আসছে? আদিতে বা শুরুতে আসছে, তাই এটার নাম আদি স্বরাগম। আপনার পরীক্ষায় আসবে স্কুল থেকে স্কুল, এটা কোন ধরনের ধ্বনি পরিবর্তন? স্বরাগম। অথবা আরেকটু কঠিন করলে বলবে এটা কোন ধরনের স্বরাগম? আদি স্বরাগম। এটা কোন ধরনের স্বরাগম? আদি স্বরাগম। এটা কোন ধরনের স্বরাগম? আদি স্বরাগম। শেষ। তাহলে দেখুন, কোন একটা শব্দে অতিরিক্ত স্বরধ্বনি আসলে আপনি শর্টকাট নোট করবেন। স্বরাগম মানে স্বরধ্বনি আসবে, আদি স্বরাগম মানে মাথায় ঢোকান, আদিতে স্বরধ্বনি আসবে। আর সম্পূর্ণ নোট করতে চাইলে আমার ক্লাস শেষ হবে, মাথায় ঢুকাবেন, এরপরে রেকর্ড ক্লাস দেখে নোট করবেন। তিনটা কারণ, যখন রেকর্ড ক্লাস দেখে নোট করবেন আপনার মাথা একেবারে ফ্রেশ হবে, পড়ালেখার প্রতি একটা আগ্রহ বাড়বে, চুম্বকের মতো আপনার মন টান দিবে যেন আমাকে চাকরি পেতেই হবে, চাকরির জন্য আমাকে পড়তেই হবে। আর আমি এখন বলতেছি আর আপনি লিখতেছেন, লিখতেছেন, একটু পরে আমার উপর আসবে আপনার বিতৃষ্ণা, স্যারের ঘরের স্যার লিখতে দেয় না, এই সেই, আর একটু পরে পড়তে পারবেন, তখন মাথায় ঢুকবেন, তখন সব লস। এখন ঠান্ডা মাথায় বুঝেন, আমি লিখাইতে আসি নাই ক্লাসে, আমি বুঝাইতে এসেছি। যাদের বই নাই বাদ দেন, রেকর্ড ক্লাস তো পাবেন, ওখান থেকে নোট লাগছে করবেন, দাও। জাস্ট মাথায় ঢোকান। যদি মাথায় না ঢোকাতে পারেন, এটার ব্যর্থতা একান্তই আপনার, এটার ব্যর্থতা একান্তই আপনার। আপনি রেকর্ড ক্লাস দেখে নোট করবেন, যার যত নোট করা প্রয়োজন সব রেকর্ড ক্লাস দেখে দেখে নোট করবেন। এরকম না যে আপনার চাকরি পরীক্ষা ইয়া হয়ে গেছে, ডেট হয়ে গেছে, সময় নাই। বিষয়টা এরকম না, হাতে এখনো প্রচুর সময় আছে, প্রচুর সময় আছে। আমরা আশা করছি আপনারা 23-24 ব্যাচের অন্তত 50% ক্লাস শেষ হয়ে যাবে সার্কুলার আসার আগে অন্তত 50% ক্লাস শেষ হয়ে যাবে। তার মানে আপনি ঠান্ডা মাথায় পড়েন, 50% ক্লাস শেষ হয়ে গেলে এখানেই 5 নাম্বার। আর বাংলায় নাম্বার থেকে 25, এখানে 20 কেমনে উঠাতে হয় সেটা দায়িত্ব আমি নিচ্ছি, যদি আপনি একটু কথা শুনেন। বাংলায় 20 উঠবেই উঠবে, আপনি যে বিষয়ের শিক্ষক হন না কেন, আপনার অনার্স মাস্টার্স বাংলায় হোক বা না হোক, আপনার কাজ হচ্ছে একটু বুঝে পড়বেন। স্বরাগম মানে কি? কোনো একটা স্বরধ্বনি আসছে, তার নাম স্বরাগম। শেষ। কোথায় আসছে? আদিতে বা শুরুতে আসছে আদি স্বরাগম, মাঝখানে আসলে মধ্য স্বরাগম, অন্তে বা শেষে আসলে অন্ত স্বরাগম। শেষ। এইবার আসুন, এই দুইটা চার্ট আপনারা নিজে নিজে পড়বেন, সময় 5 মিনিট। একটু দেখাই দিচ্ছি। প্রীতি থেকে পিরিতি, এখানে একটা স্বরধ্বনি অতিরিক্ত আসছে, কোনটা আসছে? দিশ থেকে দিশা, আসছে। সত্য থেকে সত্যি, আসছে। আরেকটা শব্দ লিখছে মুক্তা থেকে মুকুতা। 5 মিনিটে কেউ কোনো কথা বলতে পারবেন না, আপনার কাজ হচ্ছে খাতায় লিখুন, ভাঙেন, অতিরিক্ত কি বর্ণ আসছে। মুক্তা থেকে মুকুতা, মুক্তা থেকে মুকুতা। তাহলে দেখুন, আপনার কাজ হচ্ছে এই শব্দের বিচ্ছেদ গুলো করুন। আপনার যার যার বই আছে প্রত্যেকটা শব্দ দেখুন, আমি প্রশ্ন না করা পর্যন্ত আপনার কোনো প্রশ্ন করা যাবে না। মুক্তা থেকে মুকুতা, ভালো করে লিখুন, ভাঙন। কোথায় একটা স্বরধ্বনি অতিরিক্ত আসছে? মুক্তা থেকে মুকুতা, মুক্তা থেকে মুকুতা। প্রীতি থেকে পিরিতি, এই তিনটা লাইনের মধ্যে স্বরাগমের মধ্যে সবচেয়ে কঠিন হচ্ছে মধ্য স্বরাগম। একটু বোর্ডে চোখ রাখুন, মধ্য স্বরাগমটা কেমনে হলো। প্রীতি শব্দের মধ্যে কি কি বর্ণ আছে দেখুন। প্রীতি, প প্লাস রফলা প্লাস দীর্ঘ ই প্লাস ত প্লাস রস ই। খুব ভালো করে দেখুন, প্রীতি। আর প্রীতির মধ্যে কি আছে? প প্লাস রস ই, পি। অন্তস্থ র প্লাস দীর্ঘ ই, রি। ত প্লাস রস ই, তি। এইবার কেটে দেন, অতিরিক্ত কোনটা আছে দেখুন। এইবার কেটে দিয়ে অতিরিক্ত কোনটা আছে?
ই ই, ত ত, ই ই, র র, প প। অতিরিক্ত কি আছে? ই আছে। যদি কোনো শব্দের মাঝে অতিরিক্ত ই থাকে তাহলে তার নাম হচ্ছে মধ্য ষড়াগম। যদি আদিতে আসে আদি ষড়াগম, মাঝখানে আসে মধ্য ষড়াগম, অন্তে আসে অন্ত ষড়াগম। এইবার আপনাদের কাছে প্রশ্ন হচ্ছে, এই রসইকার কি পয়ের আগে না পড়ে? কমেন্টে লিখুন, যার যেটা মন চাই। রসইকারটা কি পয়ের আগে না পড়ে? 200+ ছেলে মেয়ে, আমার ক্লাসে ভুল হলে কোনো সমস্যা নাই, 100টা ভুল করবেন, আমার কিচ্ছু আসে যায় না, আমি শিখাই দেবো। পরেই লিখছেন সবাই, এক দুজন কিন্তু আগেও লিখছেন কমেন্টে। ওকে, আগে না। যারা আগে কমেন্টে লিখছেন এটা আসলে ঠিক না, কারণ এই রসিকার আগে না। বানান করেন, পই রসিকার পি না রসি প পি। এবার একটু বানান করুন আপনারা, পই রসিকার পি নাকি রসি প পি? পই রসিকার পি হয় নাকি রসি প পি হয়? কোনটা সঠিক, পই রসিকার পি নাকি রসি প পি? কোনটা সঠিক? পই মহর্ষি রসিকার পি, আগে বলি পই, মহর্ষি এরপরে ইকার। দুইটা কার, কার কখনো বর্ণের আগে আসে না, এটা ক্লিয়ার না করলে সামনে ভুল করবেন। কার কখনো বর্ণের আগে আসে না, দুইটা কার আগে চলে আসে দেখতে। পই রসিকার পি, পই আকার পি। আসলে তারা আগে না, তারা দেখতে আগে থাকলেও বাস্তবে সে পড়ে, বাস্তবে সে পড়ে। তাহলে দেখুন এখানে অতিরিক্ত একটা পি রসি আসছে, তাই মধ্য সরেগম। এটা খালি চোখে দেখা যায়, মই রসিকার মু, মই রসিকার মু কাটা। ক, ক কাটা। ত, ত কাটা। আ, আ কাটা। অতিরিক্ত কি আসছে? একটা রসৌকার আসছে। কোথায় আসছে? মাঝখানে। তার নাম হচ্ছে মধ্য ষড়াগম। মধ্য ষড়াগম। দিশ থেকে দিশা, আ, অন্ত ষড়াগম, অন্ত ষড়াগম, অন্ত ষড়াগম। আর সত্য থেকে সত্যি, ই, অতিরিক্ত আসছে, সবার শেষে আসছে, তাই তার নাম হচ্ছে অন্ত ষড়াগম। সবার শেষে আসলে তার নাম কি? অন্ত ষড়াগম। সবার শেষে আসলে তার নাম হচ্ছে অন্ত ষড়াগম। সবার শেষে আসলে তার নাম হচ্ছে অন্ত ষড়াগম। আপনার কাজ 5 মিনিট মধ্য ষড়াগম থেকে সবচেয়ে কঠিন কঠিন দেখে 3টা ওয়ার্ড, যেটা আমি বিশ্লেষণ করব। বাকি সব আপনারা প্র্যাকটিস করুন। সময় 5 মিনিট। বই থেকে প্র্যাকটিস করতে থাকুন, যেটা পারেন ভালো, যেটা না পারেন সেটা আমি বুঝাবো, কমেন্টে লিখে রাখুন যেটা না পারবেন। যেটা না পারবেন সেটা কমেন্টে লিখে রাখুন সবাই।
প্রবলেম কার কোথায় আছে? সবগুলো শেষ করেছেন কিনা এখন বলুন। যাদের কাছে বই নাই, যাদের কাছে বই নাই, লুৎফুন নাহার লিখছেন সবগুলো পেরেছি, থ্যাংক ইউ। আচ্ছা, স্বপ্ন থেকে স্বপন বা রত্ন থেকে রতন, শ্লোক থেকে সুলোক, সময় দিয়েছিলাম, সময় তো দিয়েছিলাম। সময়টাকে কাজে কোথায় লাগাইলেন? যারা বুঝতেছেন না, ক্লাস শেষ হয়ে গেলে বোঝা ওনাদের জন্য মুশকিল হবে। ক্লাস শেষ হয়ে যাওয়ার পর এটা বোঝা মুশকিল হবে, এটা মনে রাখবেন। বেশ কয়েকজন লিখছেন সবগুলো পারছি। না বোঝার কিছু নাই, এটাকে ভাঙতে হবে। লেকচার 1 এর ক্লাস করেন নাই কারা কারা, কমেন্ট করুন। লেকচার 1 1 নম্বর ক্লাস করেন নাই কারা কারা? বই নাই কাদের কাদের? বোর্ড বইটা নাই কাদের কাদের? দেখুন আপনি আসলে কে কোন বিষয়ে পড়ালেখা করেছেন জানি না আমি। যে যে বিষয়ে পড়ালেখা করে থাকেন না কেন, চাকরি পেলে আপনার লাইফ এক ধরনের, চাকরি না পেলে আপনার লাইফ আরেক ধরনের। একটা চাকরি পাওয়ার জন্য বেশ কয়েকটা বই দরকার। জীবনে কম বই কিনেন নাই, স্যার আমার 19 টাকা খরচ করেন নাই। এখন যদি একটা 9-10 বই যে কোনো কারণে আপনি সংগ্রহ করতে পারেন নাই, সেটা টাকার অভাব, সময়ের অভাব, অথবা সুযোগের অভাব, ক্লাসগুলো স্যার শেষ আমার হয়ে গেছে। 19 সাল, 21 সাল এবং 22 সালের বইটা আছে স্যার। কি 19 আপনি সালের বইটায় ঘূর্ণি পরিবর্তনটা আমি পাইছি। কোন বইয়ে পাইছেন? 19 সালের যে বইটা, ওখানে আমি ঘূর্ণি পরিবর্তন পাইছি স্যার। দেখান বইটা। দেখাইতেছি স্যার, এই যে এই বইটা স্যার। এটার কথাই তো বলছি, তাহলে এটা আগে পান নাই কেন? স্যার 3টে বই আছে, এখন আমি তো আপনাকে জিজ্ঞেস করলাম, আপনি পরে আমি গত অন্য কারোর ক্লাসে সাথে কথা বইয়ের বলছেন। রাইটারের নাম বলেছিলাম, মুনির চৌধুরী, দেখুন খুঁজে বের করবেন, আপনারা সবাই শিক্ষিত মানুষ, স্যার সবাই এখানে শিক্ষিত মানুষ। মুনির মুনির চৌধুরীর নাম তো নাই। কেন? প্রথম পৃষ্ঠাটা খুঁজেন তো, বের করুন তো। এখানে হলো মুফাজ্জল হায়দার চৌধুরী আছে, হ্যাঁ মুনির চৌধুরী আছে স্যার। মুনির চৌধুরী মেইন। আপনি মুফাজ্জল হায়দার চৌধুরীর খুঁজেন, খুঁজে নিচ থেকে বের করতে পারেন। আর মুনির চৌধুরীর নাম প্রথমে লেখা, এটাই বের করতে পারেন না। পাচ্ছি স্যার, মুফাজ্জল হায়দার পাচ্ছি, চৌধুরী সরি ওনার স্যার। বন্ধু, ওনার কলিগ। উনি বই লিখেন নাই, বই লিখছেন মুনির চৌধুরী, ওনার নাম এমনি দিয়েছেন। তাহলে এই যেটা 19 সালের বইটাই চলবে তাই না স্যার? দিয়ে চলবে, জি থ্যাংক চলবে। ইউ। যারা যারা লিখতেছেন বই নাই এই সেই, এটা আপনার বিষয়, এটার বিষয়ে আমি কিছুই বলবো না। আমি ব্যক্তি জীবনে খুবই আন্তরিক মানুষ, এই একটা জায়গায় আমি খুবই স্ট্রং, মারাত্মক স্ট্রং। বই থাকবে না, চাকরি হবে না, পড়বেন কোত্থেকে? কোত্থেকে পড়বেন আপনি? বই নাই, কেমনে পড়বেন? বই নাই, আপনি কেমনে পড়বেন আমাকে বুঝাইলে তো লাভ নেই। আপনার কাছে বই নাই, যে কোনো কারণে নাই। গত 16 তারিখ বলছিলাম একটা বই ম্যানেজ করবেন, বিকল্প একটা অপশন দিয়েছিলাম, অনলাইন থেকে ডাউনলোড করবেন, ফ্রি। এটাও যদি না পারেন, আমি সরি, এক্সট্রিমলি সরি। না বুঝলে আমার কিছু আসে যায়নি। আপনারা যে কটা সমস্যা দেখিয়েছেন, দেখুন একজন একটা সমস্যা দেখিয়েছেন, গ্রাম থেকে গ্রাম, গ্রাম থেকে গ্রাম। গ্রাম। এখানে দেখুন একটা একার আছে, এই একার কি গয়ের আগে না পরে? আগে স্যার। আগে। কে কথা বলছেন? আগে না আগে পরে? স্যার, জান্নাতি। এই জান্নাতে উল্টাপাল্টা বলেন কেন? আগে কেমনে হলো? একটু আগে আমি কি পড়াইছি? আর তখন আপনার মনোযোগ কোথায় ছিল? একটু আগে আমি এটা বুঝাইছি। হ্যাঁ, বাকি কারা কারা আছেন? জান্নাতুল ফেরদৌস, হুজাইফা, কারা কারা মিউট আছেন বলুন। এই একার কি আগে না পরে? পরে পরে। স্যার। তাহলে উনি আগে বললো, আপনারা কেউ কিছুই বলেন নাই, কারণ কি? নাকি আপনারা ওই মতের পক্ষেই ছিলেন যে হ্যাঁ 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 স্যার আপনি ভুল পড়েছেন, এটা না আগেই হবে? স্যার। তাহলে আপনাদেরকে এত মিউট কেন রাখছি? একজনে ভুল বললে আপনারা কথা বলবেন না, এটা কেন? তার আনমিউট হয়ে গেছিল কখন যে দেখিনি। আপনাদেরকে আমি অনুরোধ করছি দুইটা বিষয়, আপনারা প্রত্যেকেই শিক্ষিত, উচ্চ শিক্ষিত মানুষ। যারা ইন্টারমিডিয়েট পাস করে অনার্সে ভর্তি হয়েছেন বা শেষ করছেন, সবাই উচ্চ শিক্ষিত। স্যার আদাব, আদাব। ভালো আছেন স্যার? জি ভালো আছে। স্যার আমার একটা প্রশ্ন ছিল। হ্যাঁ, এই মানে বিষয় হচ্ছে আপনার লেকচার শিটের জন্য পেমেন্ট করেছি, কিন্তু লেকচার শিট এখনো পাইনি হাতে। এটা অফিসে যোগাযোগ করুন। কেন এটা তো বলছে যে জুলাইয়ের প্রথম সপ্তাহের কথা বলছে।
এইটা সব অফিসে কথা বলবেন, লাইক ও আর- প্রবলেম যে আছে। আমার কাজ হচ্ছে শুধু ক্লাস নেওয়া, বাংলা বিষয়ে কোনো সমস্যা থাকলে সেটা শুধু আমার সাথে বলবেন, বাংলা ধন্যবাদ বিষয়ে স্যার। কোনো প্রবলেম থাকলে সেটা শুধু আমার সাথে বলবেন। এখন আমার প্রশ্ন হচ্ছে, যারা যারা যে যে সমস্যাগুলো পান নাই, গ্রাম থেকে গ্রাম, শ্লোক থেকে সুলোক, আর এটা হচ্ছে স্বপ্ন থেকে স্বপন, বা রত্ন থেকে রতন, এই চারটা শব্দ আমি দেখলাম যে খুবই গুরুত্বপূর্ণ, যে আপনারা বুঝতেছেন না, কথা বলবেন না, নিজেকে মিউট রাখবেন। গ্রাম থেকে গ্রাম, গ গ, রফলা র, আকার আকার, ম ম, দেখাই যাচ্ছে খালি চোখে একটা এ আছে, এখানে দেখাই যাচ্ছে একটা এ আছে, কিন্তু যাদের সমস্যা ছিল শ্লোক থেকে সুলোক, ওনাদের সমস্যাটা কেন ছিল আমাকে এটা বলেন, যে আমার এই কারণে আমি বুঝি না। আসলে কি আপনি মনোযোগ দিয়ে গভীরভাবে অনুসন্ধান করেছেন, হলো ভাষা 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 দেখে চলে গেছেন? পড়ালেখা করতে হলে ভাই আপনাকে অনুরোধ করছি, প্রত্যেককে অনুরোধ করছি, চাকরি পাওয়া সহজ, তাই বলে এতটাই সহজ না যে সবাই চাকরি পাবেন, আবার এতটাও কঠিন না যে আপনারা কেউ চাকরি পাবেন না। আপনাদের মধ্যে থেকে কেউ না কেউ চাকরি পাবে। একটু মাথার ব্রেনটা বইয়ের দিকে ঝুঁকাতে হবে। আপনার জীবনে অনেক পরিশ্রম করছেন, সবগুলোই বৃথা যদি একটা চাকরি না পান বাংলাদেশের প্রেক্ষাপটে, বাংলাদেশের প্রেক্ষাপটে। আর যদি বিকল্প ইনকাম সোর্স থাকে তাহলে কেউ চাকরির দিকে আসে না। চাকরির বাংলা হচ্ছে কি জানেন? চাকর যুগ ই। আমি চাকর। কার চাকর? প্রজাতন্ত্রের চাকর। আমরা ইচ্ছা করেই চাকর হয়েছি। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পড়ালেখা শেষ করে সমাজ আমাদের মাথায় ঢুকাইছে যে বাবা একটা ভালো চাকর হোক, ভালো একটা চাকর হোক। শেষ সমাজে চাকর হয়ে গেছি। সংবিধানের দৃষ্টিতে আমি একজন চাকর, আপনিও একজন চাকর। এর চাইতে ভালো হচ্ছে বিকল্প পেশা থাকলে বিজনেস বা আদার্স অন্য কিছু করেন। চাকরি মানে চাকর যুগ ই, চাকরের সাথে ই প্রত্যয় যোগ করলে চাকরি হয়। প্রত্যেকের ক্লাসে পড়াবো, যে চাকরের কাজ করে সেটার নামই হচ্ছে চাকরি। এখন আসুন, আপনাকে যেটা বলতে চাচ্ছি ভাই, একটু মনোযোগ দিতে হবে ক্লাসে। কালকে 2 দিন পরে এসে বলবেন যে স্যার বাংলা স্যার কি পড়েছি কিচ্ছু জানি না, বুঝি না, মাথার উপর দিয়ে যাই, ফেল করছি, স্যারের দোষ। আমি ফেল করলে স্যারের দোষ, স্যারকে দোষ দিলে কিচ্ছু লাভ নেই। স্যারের যে চাকরি হওয়ার হয়েছে আর যেগুলো না হওয়ার হয়নি, স্যার স্যারের জায়গায় প্রতিষ্ঠিত। তো আপনাকে আমি অনুরোধ করছি, বুঝার চেষ্টা করুন। এই অধ্যায়টা জাস্ট বুঝার, এটা মুখস্থ না। এটা যে ধোঁয়ায় মুখস্থ করবেন বিষয়টা এরকম না। শ্লোক থেকে শ্লোক মাঝখানে একটা উকার আছে। তো স্বপ্ন, এটা বুঝতে হলে আপনাকে, প্রথম ক্লাসে পড়াইছিলাম কিছু যুক্ত বর্ণ, কিছু যুক্ত বর্ণ পড়াইছিলাম। এখানে কি কি যুক্ত বর্ণ আছে? আর মধ্যাহ্ন স ও মূর্ধন্য ষ। যুক্ত বর্ণকে ভাঙলে প্রথম অংশের নিচে কি দিতে হয়? বসন্ত দিতে হয়। হসন্ত দিতে হয়, কারণ এটার ভিতরে অধ্বনি নাই, দুইটার ভিতরে একটা অধ্বনি। প্রথম ক্লাসে পড়িয়েছিলাম খড়বর্ণের সংক্ষিপ্ত রূপকে বলে কার। কার আছে 10টি, একটি বর্ণের কান নাই, তাকে বলে লীন বর্ণ। তাকে কি বর্ণ বলে? লীন বর্ণ লিন বলে। বর্ণ। বেশ, তাহলে এইবার দেখুন, স্বপ্ন শব্দটাকে দন্তাস্বয় বয়, দন্তাস্বয় বয় কাটা, প ন। এখানে পয়ের মধ্যে হসন্ত দিয়া নকে আলাদা করবেন, কিন্তু এখানে তো পয়ের মধ্যে হসন্ত নাই, সরাসরি প আছে। পয়ের মধ্যে হসন্ত দিলে একটা অ বের হয়ে যাবে, এরপরে হচ্ছে দন্তান্ন। এই দন্তান্ন, এই দন্তান্ন কাটা, এই প হসন্ত, প হসন্ত কাটা। এখানে একটা অতিরিক্ত অ আসছে। যারা না বুঝবেন ওনারা আগের ক্লাসে গিয়ে আবার করুন। সব ন, স, প, ন, পরেরটার ভিতরে একটা প অতিরিক্ত উচ্চারিত হয়, যেটা আগেরটার ভিতরে ছিল না। যেটা আগেরটার ভিতরে ছিল না পরেরটার মধ্যে অতিরিক্ত উচ্চারিত হয়, তার নাম হচ্ছে স্বপ্ন। স্বপ্ন থেকে স্বপন, রত্ন থেকে রতন। এখানে তো এর মধ্যে হসন্ত আছে, এখানে তো এর মধ্যে কোনো হসন্ত নাই। হসন্ত দিলে এখানে একটা অতিরিক্ত আসবে, তাহলে এটার নাম হচ্ছে রত্ন থেকে রতন। এইবার আপনার কাছে আমার প্রশ্ন হচ্ছে এটা না, আমার প্রশ্ন হচ্ছে স্কুল থেকে স্কুল, এটা কোন ধরনের ধ্বনি পরিবর্তন? এখানে কি স্বরধ্বনি আসলো নাকি চলে গেল? আসলো। আসলো। স্কুল থেকে স্কুল, অবশ্যই। চোখ আর কান খোলা রাখবেন। চোখ আর কান খোলা রেখে দয়া করে উত্তর দিবেন, মুখস্থ উত্তর দিতে আসবেন না। বাংলা স্কুল ক্লাস, থেকে বারবার বলছি, আজকে স্কুল থেকে থেকে যেই দিন স্কুল ক্লাস। হলে চলে যাবে। চলে গেছে। চলে তাহলে গেছে, একটু আগে হ্যাঁ। বললেন আর কেন স্কুল আসলো? থেকে স্কুল হলে আসবে। আমি তো ওটা বলি নাই, আমি তো ওটা বলি নাই যেটা আপনার উত্তর মুখস্থ দিবেন এরকম কিছু আমি বলি নাই। বারবার বলছি আপনাকে, এতটুকু চ্যালেঞ্জ দিলাম যে 80% প্রশ্ন পড়া আমার ক্লাসেরটা ক্লাসে মুখস্থ হবে। এখন যদি মুখস্থই বলা শুরু করেন কোনো লাভ নেই। মুখস্থ বললে আপনার কোনো লাভ হবে না। বারবার বলছি, মুখস্থ করলে কোনো প্রবলেম সলিউশন হবে না। আপনি চোখে দেখবেন, আপনি পড়ে গেছেন স্কুল থেকে স্কুল, সরাগম, আদি সরাগম, আর যেই বেটা প্রশ্ন করছে সে বলছে না স্কুল থেকে স্কুল। আপনি চিন্তা করবেন আমার পড়া মুখস্থ, আমার পড়াতে কোনো ভুল থাকতে পারে না,
অসম্ভব। আপনি দিবেন আদি সরাগম, একসাথে দেখবেন ঘোড়ার ডিম পাইছে। প্রশ্ন মধ্যে বুঝতে সরানো হবে। হবে। পরীক্ষার মাধ্যমে বলবে নিচের কোনটি সরাগমের উদাহরণ নয়। আপনি প্রথমে দেখছেন সরাগমের উদাহরণ, স্কুল, স্কুল থেকে স্কুল দিচ্ছেন উত্তর ভরাট করে এক। 1 নম্বর ভরাট করা শেষ, আপনার মাথার মধ্যে কাজ করছে হাই হাই, লাস্টে তো 9 আছে, লাভ আছে, ভিতরে তো ভরাট করা হয়ে গেছে। এই জন্য চোখ কান খোলা রাখতে হবে, নিজেকে একটু স্মার্ট করতে হবে। স্মার্ট মানে শারীরিক না, মানসিক ভাবে একটু স্মার্ট করতে হবে। বোঝার চেষ্টা করুন। স্কুল থেকে স্কুল, এটার নাম হচ্ছে আদি স্বরলোপ। এইবার যদি আমি মাঝখানের চিহ্নটা যদি আমি পরিবর্তন করে দিই, এবার যদি আমি বলি না সুলুক থেকে শ্লোক মধ্য স্বরলোপ, গ্রাম থেকে গ্রাম মধ্য স্বরলোপ, দিশা থেকে দিশ অন্ত স্বরলোপ। যদি কোনো একটা শব্দ থেকে কোনো একটা ধ্বনি লোপ পাই স্বরধ্বনি, তার নামই হচ্ছে স্বরলোপ। কোনো একটা ধ্বনি লোপ পেলে তার নাম হচ্ছে স্বরলোপ। কোনো একটা স্বরধ্বনি লোপ পেলে তার নাম হচ্ছে স্বরলোপ। কোনো একটা ধ্বনি লোপ পেলে তার নাম স্বরলোপ। আদি থেকে লোপ পেলে আদি স্বরলোপ, মাঝখান থেকে লোপ পেলে মধ্য স্বরলোপ, অন্ত থেকে লোপ পেলে অন্ত স্বরলোপ। বুঝতে পারছেন? 3 3 6টা পড়াইছি, বুঝতে পারছেন? Yes, স্যার। আচ্ছা, এইবার আসুন আমরা পরবর্তী অংশে যাচ্ছি। পরবর্তী অংশটা কি? অপিনিহিতি। সবাই সংজ্ঞা পড়ুন, বুঝার চেষ্টা করুন। পরের ইকার বা উকার আগে আসবে আজি। এই রসিকারটা দেখতে আগে দেখা গেল, বাস্তবে পরে পরেরটা চলে আসছে আগে। সাধু, লাস্টেরটা আগে আসছে। পড়ুন, অপিনিহিতি। পরের রসিকার বা রসুকার যদি আগে উচ্চারিত হয় তার নাম হচ্ছে অপিনিহিতি। পরের রসিকার বা রসুকার যদি আগে উচ্চারিত হয়, হ্যাঁ, তাহলে তার নাম হচ্ছে অপিনিহিতি। অপিনিহিতি 3 ভাবে হয়। তো 3 ভাবে হয় অপিনিহিতি। অপিনিহিতির উদাহরণগুলো দেখুন, বোঝার চেষ্টা করুন। অপিনিহিতির উদাহরণগুলো দেখুন, বোঝার চেষ্টা করুন নিজে নিজে। আমি শুধু সংজ্ঞাটা বলে দিচ্ছি, বইয়ের সংজ্ঞার সাথে অনেক কিছু মিলে না। আমাদের চাকরি পরীক্ষায় অনেক কিছু নিজের ভাষায় আগে বুঝতে হবে। যদি বইয়ের বাইরে থেকে কোনো উদাহরণ দেয়, তাও যেন আপনি উত্তর দিয়ে আসতে পারেন। ধ্বনি পরিবর্তন থেকে আসতে আপনার হাত থেকে যেন মিস না হয়। অপিনিহিতি সবগুলো উদাহরণ পড়ার চেষ্টা করুন। প্রথম ক্লাস করতে পারি নাই, কোন বইয়ের কথা একটু বলবেন? এবার আসুন, আমি এটাই চাচ্ছিলাম। নুরুন নবী একটা প্রশ্ন করতেন, সত্য থেকে সত্য কিভাবে হলো? জফলাযুক্ত শব্দে অতিরিক্ত একটা ই আসবে, এটার নাম হচ্ছে অপিনিহিতি। জফলাযুক্ত শব্দে অতিরিক্ত একটা হ্রস্ব ই আসবে, এটার নাম হচ্ছে অপিনিহিতি। জফলাযুক্ত শব্দে অতিরিক্ত একটা ই আসবে, এটার নাম হচ্ছে কি? অপিনিহিতি। জফলাযুক্ত শব্দে, অন্য কোনো শব্দে আসবে না। পরের ইকার আগে আসবে, দেখিয়া থেকে দেখা, দেখি।
ক্ষয়ের পরে কি আছে একটা ই, এটা পরের এটা আগে আসছে, বা জি, রসিকার পরে ছিল আগে আসছে। গ্রামের মানুষ কন্যাকে বলে কন্যা। জফলা যুক্ত শব্দে একটা অতিরিক্ত ই আসলে সেটা অপিনিহিত। কন্যা থেকে কন্যা, সত্য থেকে সৈত্য, বাক্য থেকে বাক্য। শুধু জফলার কারণে অতিরিক্ত ই আসছে, তাই এটার নাম হচ্ছে অপিনিহিতি। শেষ। এরপরে আসুন, এরপরে হচ্ছে অসমীকরণ। সমীকরণ মানে সমান করা। টপ টপ সমান আছে, যেন সমান না হয় মাঝখানে একটা আকার দিবেন। অন্য কোনো কিছু দিলে অর্থ মিলবে না, শুধু আকার দিবেন। টপ টপ থেকে টপা টপ, টপ টপ থেকে টপা টপ, টপ টপ থেকে টপা টপ। পটপট থেকে পটাপট। উম, জফলা যুক্ত শব্দে অতিরিক্ত ই আসবে। শেষ। দেখুন, পরে রসি বা রসু যদি আগে আসে তার নামই হচ্ছে অপিনিহিতি। আর দুটি শব্দের মাঝখানে অসমীকরণ। অসমীকরণ মানে হচ্ছে অসমান করবেন। টপ টপ আছে সমান, এটাকে অসমান করবেন। চট চট আছে সমান, অসমান করে দিবেন, এটার নাম হচ্ছে অসমীকরণ। আকার দিবেন, অন্য কোনো স্বরধ্বনি দিলে অসমীকরণ হবে না। টপ টপ বৃষ্টি পড়ে আর টপাটপ বৃষ্টি পড়ে একই কথা। কিন্তু যদি বলেন টপ টপ বৃষ্টি পড়ে পড়ে টপি টপ বৃষ্টি পড়ে, তাহলে হবে। অর্থের পরিবর্তন করলে ধ্বনি পরিবর্তন করা যাবে না। এটা বোঝানোর আগে আপনাদের সবাইকে বলে দিচ্ছি, সংজ্ঞাগুলো পড়ুন। স্বরসঙ্গতি, এতক্ষণ আমরা যা পড়েছিলাম এটার সাথে এগুলোর কোনো মিল নাই। এতক্ষণ আমরা যা পড়েছি প্রত্যেকটার মধ্যেই তার অসমীকরণ কি স্বরাগম হয় না? এখন দেখুন, অসমীকরণ কেন স্বরাগম হবে? টপ টপ, আপনি এটার মধ্যে যে বলতেছেন মধ্য স্বরাগম মাঝখানে স্বরধ্বনি আসছে, জি হবে। তখন যখন এক জাতীয় স্বর না হবে, তখন এক জাতীয় স্বরের মাঝখানে আসলে স্বরাগম হবে না। দেখুন, আপনি, আপনার চাচাতো ভাই আছে একদম, সে ততক্ষণ চাচাতো ভাই যতক্ষণ আপনার চাচাতো ভাইয়ের সম্পর্ক থাকে। আপনি তাকে বিয়ে করে ফেলছেন, এখন আপনি কি হবে? আপনার হাজবেন্ড। অথবা আপনি আপনার চাচাতো বোনকে বিয়ে করে ফেলছেন, তখন কি সে কি আপনার চাচাতো বোন নাকি আপনার ওয়াইফ? সে কি আপনার হাজবেন্ড নাকি তখনও চাচাতো ভাই? এটা বুঝতে হবে। ভাই ঠিক আছে, সারা জীবনই ভাই ছিল। যখন আপনি চাচাতো ভাইকে বিয়ে করে ফেলছেন, সে তো আর চাচাতো ভাই না, সে তো আপনার স্বামী। অথবা সে আপনার স্ত্রী চাচাতো বোনকে বিয়ে করে ফেললে, এখন যদি চিন্তা করেন যে না, অসমীকরণ কেন হলো? অসমীকরণ কেন হলো? অসমীকরণ মানে সমান উচ্চারণ থেকে অসমান করার জন্য আকার আসছে। এখন আর সে চাচাতো ভাইয়ের কাজ করতেছে না, সে বিয়ে করে ফেলছে অনেক আপনার হাজবেন্ড অথবা আপনার ওয়াইফ। কিছুটা আশা করি বুঝতে পেরেছেন। এই এতক্ষণ পর্যন্ত আমরা যা পড়েছি এবং আজকের ক্লাসে যা পড়বো, সব কিছু সিকোয়েন্স ঠিক আছে। কিন্তু এখন যেটা আপনার সামনে পাচ্ছেন, এটার কোনো সিকোয়েন্স নাই, এটা কোনো নিয়ম মানে না। এটা সবাইকে বই থেকে পড়তে হবে। তাদের বই নাই, এখন ওনারা দেখেন বই কেন কাজে লাগে, কেন চিৎকার চেঁচামেচি করলাম সারা ক্লাসে। পড়ুন সবাই একবার করে, প্রগত, পরাগত, মধ্যগত, অনন্য সংজ্ঞা পড়ুন। নিজে নিজে বোঝার চেষ্টা করুন। বোঝা শেষ হইলে আমাকে জানাবেন, এরপর আমি শুরু করব।
এখানে একজন আছেন, হাত তুলেন। সাইফি, জান্নাতুল ফেরদৌস আপনি একটু পড়েন। জান্নাতুল ফেরদৌস আপনি একটু পড়েন। আর সাইফি নামে একজন আছেন, উনি হ্যান্ড রেজ অপশনে আসুন। প্রগত, পরাগত, মধ্যগত, এই চারটার সংজ্ঞা বলুন। স্যার জান্নাতুল ফেরদৌস। আমার বই থেকে পড়বো। জি। প্রগত আদিস্বর অনুযায়ী অন্তঃস্বর পরিবর্তিত হলে প্রগত স্বরসঙ্গতি হয়, যেমন মূলা থেকে মূলো, শিকা থেকে শিকে, তুলা থেকে তুলো। পরাগত অন্তঃস্বরের কারণে আদ্যস্বর পরিবর্তিত হলে পরাগত স্বরসঙ্গতি হয়, যেমন আখো থেকে আখুয়া, আখো থেকে আখুয়া থেকে এখো, আর দেশি থেকে দিশি। আর মধ্যগত আদ্যস্বর ও অন্তঃস্বর অনুযায়ী মধ্যস্বর পরিবর্তিত হলে মধ্যগত স্বরসঙ্গতি হয়, যেমন বিলাতি থেকে বিলিতি। উদাহরণ দরকার নেই। জি স্যার। শুধু সংজ্ঞা বলুন, উদাহরণ দরকার নেই। আচ্ছা, তিনটাই তো পড়লাম স্যার। বিলাতি থেকে বিলিতি বলা দরকার নেই, শুধু সংজ্ঞাটা বলুন। আচ্ছা, সাইফি নামে একজন আছেন, আনমিউটে চাপ দেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। প্রবলেম গুলো কি? স্যার কেমন আছেন? কি, ভালো আছে। যে আপনার প্রবলেমটা বলুন। আদি স্বর, আদ্য স্বর, আরেকটা কি লিখছেন? আদি স্বর মানে যেটা প্রথমে স্বরধ্বনি আসে। প্রথমের স্বরকে বলে আদি স্বর, মাঝের স্বরকে বলে মধ্য স্বর, শেষের স্বরকে বলে অন্তঃস্বর। জি স্যার। ওকে, জি স্যার। ওকে। আচ্ছা, এখন দেখুন, কানিজ ফারজানা লিখছেন স্যার 9টায় ক্লাস দিকে সমস্যা হয় স্যার। দেখুন, আপনারা এমন একটা বেচ 9টায় দিলেও আপনাদের সমস্যা, সন্ধ্যা 7টায় এটাও সমস্যা, বিকাল 5টায় এটাও সমস্যা। ঠিক আছে স্যার, দেখুন এক সময় দিলে। আপনাদের যে সময়ে দিবেন ওই সময়ে 2, 4, 5, 7 জনের সমস্যা থাকবে। এটা একটা প্রবলেম। আমরা যেহেতু বিদ্যাবাড়িতে আজকে থেকে না, একদম শুরু থেকে যা দেখে আসছি, যে কোনো টাইমে আমরা ক্লাস দিই না কেন, রাত 10টা, গতকালকে রাত 10টা বেজে কিছু ছেলে মেয়ে আসছে, তার সমস্যা আছে, এই টাইম ভালো না। 8টার বেঁচে দেখলাম ওদেরও কমপ্লেন, এই টাইম ভালো না। 4টার দিকে আসলাম, এই টাইমও সমস্যা, এই টাইম ভালো না, এই টাইম ভালো না। আসলে এটা বড় কঠিন। যাদের সমস্যা সময় না মিলবে, ওনারা দয়া করে 2-1টা ক্লাস আপনাদের রেকর্ড দেখে নেবেন। আরেকটা বিষয় মাথায় রাখবেন, শুক্র শনি আপনাদের ক্লাস সকালবেলায় হবে। আপনারা দেখেন এই বেচে ইংরেজি ক্লাস কোন স্যারে নাই? জিহাদ স্যার। জিহাদ নাই। আর সাধারণ জ্ঞান? আন্তর্জাতিক ন্যায় হচ্ছে কি বলে, আন্তর্জাতিক সাজ্জাদ স্যার। সাজ্জাদ স্যার আর সাজ্জাদ বাংলাদেশ সাজ্জাদ স্যার সাধারণ জ্ঞান। বাংলাদেশ শাওন কি জানি, শাওন শাওন স্যার। স্যার। শাওন স্যার। আচ্ছা, এখন আসুন। আর গণিত? গণিত রফিক গণিত স্যার নাই। রোহিত স্যার। আপনাদের সমস্যাটা হবে সাজ্জাদ স্যারের ক্লাসে, অব্র স্যারের ক্লাসে, ফজল স্যারের ক্লাসে। কারণ ওনারা চাকরি করে। শুক্র শনিবার আপনাদের একটা বিষয় মাথায় রাখবেন, শুক্র শনিবার সকালে ক্লাস হবে। শুক্র শনিবারে যেমন শাওন স্যার, উনি বিদ্যাবাড়িতে চাকরি করে, ওনাকে বিকাল 3টায় দিলেও সমস্যা নাই, রাত 7টায় দিলেও সমস্যা নাই, রাত 11টা দিলেও সমস্যা নাই। রফিক স্যার, উনি বিদ্যাবাড়িতে চাকরি করেন, ওনার যে কোনো টাইমে দিলে ওনাদের প্রবলেম নেই। এর বাইরে যে স্যাররা পেয়েছেন, আপনারা বিদ্যাবাড়ির সবচেয়ে বেস্ট টিচার পেয়েছেন। টাইম নিয়ে আপনাদের এই রকম কমপ্লেন থাকলে আপনাদের টিচার 1 সেকেন্ডে চেঞ্জ করে দেবে, টাইম ফিক্সড করে দেবে, টিচার চেঞ্জ করে দেবে। তার মানে আপনারা ইনহাউস টিচার যারা আমাদের আছেন, ওনারা যেহেতু এখানে জব করেন, দিন রাত 24 ঘন্টা যখন ক্লাস দেওয়া হবে তখনই ক্লাস নিতে পারবে। কিন্তু যখন গেস্ট টিচার আসবে তখন সকাল আর বিকাল, এই বিষয়টা মাথায় রাখবেন। শুক্র শনি বিশেষত, শুক্র শনি 2 দিন সকালে ক্লাস হবে। শুক্র শনি সরকারি ছুটি। আরেকজন আছেন আমাদের ইরফান স্যার, বিজ্ঞান ক্লাস নেবে আপনাদের, নিয়েছে? না স্যার, এখন এখনো নেয়নি হয়নি। স্যার। আগামী মাসে নিবে, উনিও সরকারি চাকরি করে। তো এই বিষয়টা মাথায় রেখে শুক্র শনিবার সকালবেলায়, বিশেষত যদি খুব বেশি সমস্যা না হয়, এই জাতীয় কমপ্লেন করবেন না প্লিজ। আপনি একজন শিক্ষার্থী হিসেবে সকালবেলায় পড়তে হবে। হ্যাঁ, এখানে আমি জানি অনেকে বাচ্চার মা আছেন, অনেকে সাংসারিক মহিলা আছেন, মেয়ে মানুষ আছেন, যেমন এই যে জান্নাতুল ফেরদৌস, আপনার সংসার আছে, উনি তো চাকরি, আপনি চাকরি করেন না? জি স্যার। এখন আপনার কি রবিবারে সকালে দিলে আপনার কি সম্ভব ক্লাস করা? স্যার আমার একজনের জন্য তো আর আমার সুবিধা দেখে তো হবে না, সবার সুবিধাটা দেখতে হবে। আচ্ছা, আপনি এখন কি সহকারী মৌলভীতে চাকরি করতেছেন, তাই তো? জি স্যার। আচ্ছা, কোন মাদ্রাসায়? এখানে বিরামপুর চাঁদপুর ফাজিল মাদ্রাসা বলে।
আচ্ছা, এবার ভালো করে চেষ্টা করুন যেন হচ্ছে প্রভাষক হতে পারেন। আচ্ছা, এই হ্যাঁ জাতীয় স্যার। বিষয়টা আমি আপনাদেরকে লাস্ট টাইম বলতেছি, সকালের বিষয়ে সমস্যা হলে রেকর্ড ক্লাস দেখে নেবেন। সেটা মাসে 2-1 দিন এই সমস্যাটা হবে। আপনারা যদি বেস্ট টিচার চান তাহলে সেটা সময়ের সাথে আপনাকে মাথায় রাখতে হবে। যে স্যাররা পেয়েছেন এটা হচ্ছে আপনাদের লাক। সব বেঁচে সব ভালো স্যারকে দেয় না। সাজ্জাদ স্যার চাইলে তো উনি বিকালে ক্লাস নিতে পারবে না, শুক্র শনির বাইরে। শুক্র শনি বিষয়টা একটু ব্যতিক্রম, এর বাইরে সকালে হলে সেটা আপনারা অফিসে জানালেন বা সেটা ভিন্ন কথা। কিন্তু শুক্র শনির বিষয়টা হচ্ছে আমি আপনাদেরকে আর পরবর্তী ক্লাসে এটা বলতে চাই না, যেন আজকে শেষ বলা হয়। ঠিক আছে, চলুন আমরা পড়ালেখায় মনোযোগী হই। সড়ক সংগতি এতক্ষণ যা পড়েছিলাম সংজ্ঞার সাথে বাস্তবতার কোনো মিল নাই। সংজ্ঞার সাথে বাস্তবতার কোনো মিল নাই। সড়ক সংগতি মানে একটা পূর্বধ্বনির প্রভাবে পড়বে পরেরটা, পরধ্বনির প্রভাবে পূর্বটা চেঞ্জ হবে, এগুলো মনে থাকবে না। বোর্ডে তাকান, 4টা শব্দ আমি বলে দিচ্ছি, আপনি একটু বোঝার চেষ্টা করুন। বই থেকে আসুক আর বইয়ের বাইরে থেকে আসুক, ধ্বনি পরিবর্তন থেকে প্রশ্ন আসলে আপনার কমন থাকতে হবে। মুখস্থ করার চিন্তা নাই, দিন শেষে আপনার মুখস্থ করার কোনো চিন্তা নাই, কোনো প্যারা নাই। বুঝার চেষ্টা করুন কোনটা আপনার কাছে সহজ লাগে। দেশি না দেশি, বিলাতি না বিলিতি, মূলা না মূলো, 1 না 2 কমেন্টে লিখুন। উচ্চারণে সহজ লাগে কোনটা? আচ্ছা, একজন লিখছেন নামাজের ওয়াক্তের খেয়াল রাখলেই হবে। আমাদের এখানে যে স্যারেরা ক্লাস নেন সবাই মুসলিম, প্রত্যেকটা স্যারই মুসলিম। হিন্দু ধর্মে 2-1 জন আছেন, ওনারা আপনাদের নিবন্ধনে নেন না। যেহেতু মুসলিম, সবার উপরে নামাজ ফরজ। আপনারা যদি বলেন স্যার নামাজের সময় হয়েছে, এরপরে যদি স্যারের যদি ক্লাসে নামাজের বিরতি না দেয়, ওই স্যারের নামে ডিরেক্ট কমপ্লেন করবেন, ডিরেক্ট কমপ্লেন করবেন। আর আমাদের এখানে প্রত্যেক স্যারকে নির্দেশনা দেয়া আছে, আসরের নামাজের জন্য 20 মিনিট, মাগরিবের জন্য 15 মিনিট সময় বরাদ্দ বিরতি দিতেই হবে। বিশেষ করে আসর এবং মাগরিব, যেহেতু জোহরের নামাজ একটু আগে পরে পড়া যায়, এটা স্যারের ইচ্ছা, যদি দেয় বা না দেয় এটা স্যারের ইচ্ছা। যদি কোনো স্যারের বিরতি না দেয় ক্লাস করবেন, ডিরেক্ট কথা। তবে এখানে একটা আমাদের সমস্যা হয়, কি সমস্যা জানেন? আমরা যে রুমে ক্লাস নেই, কেউ বিদ্যাবাড়িতে আসলে দেখতে পাবেন, এটা হচ্ছে সাউন্ড প্রুফ একটা রুম, তুলা দিয়ে বানানো। বাইরের সাউন্ড এখানে আসে না। আজান হলে বাইরে থেকে বোঝা যায় না। অনেক সময় ক্লাসের তালে পড়ে গেলে আজান যে হয়ে গেছে এটা আমার কানে যেহেতু শব্দ আসে না, আমার নিজেরই মাথায় কাজ করে না, অন্যদেরকে বাদ দিলাম। তখন একটু এদিক সেদিক হয়ে যায়। যে ধরেন নামাজ জামাত 4টায়, আপনি জামাতে নামাজ পড়তে অভ্যস্ত, আপনার 4টা বাজলে আপনার মন আর ক্লাসে থাকবে না। কিন্তু আমি যে পড়াচ্ছি এই কারণে আমার মন এখানে, আমি তো আজান শুনি নাই। তখন কমেন্ট করবেন যে স্যার নামাজের সময়, সাথে সাথে স্যার দেখবে, অথবা চাইবেন স্যার নামাজের সময় দেবে। এক কথাই শেষ সবার জন্য। যেহেতু আপনাদের বেশ শুরু, বিদ্যাবাড়িতে নামাজের বিরতি দিতেই হবে। পড়ালেখা করে লাভ আছে যদি আপনি ধর্মীয় কাজ করতে না পারেন? তিনি এত আপনি বেঁচে থাকবেন কতক্ষণ? হ্যাঁ, বেঁচে থাকার গ্যারান্টি আছে যে আপনি সারা জীবন বেঁচে থাকবেন? হ্যাঁ, 1 সেকেন্ড পরে বেঁচে থাকবেন এটার কোনো গ্যারান্টি আছে? পড়ালেখা খালি করলেই হলো। হ্যাঁ, দেখুন কোনটা সহজ লাগে, 1 না 2? সবার কমেন্ট পাচ্ছি এক এক এক। মুলা মুলা মুলা, বিলাতি বিলাতি বিলেতা, জি না, এক সহজ না। এইবার আপনার কাজ হচ্ছে, এইবার আপনার কাজ হচ্ছে আমার ঠুটকে ফলো করুন, দেখুন, এরপর আপনার ঠুটকে দেখবেন কোনটা সহজ লাগে, এরপরে বলবেন। মুলা, মু লা, মু লা, একটা গোল একটা চাপটা, কষ্ট বেশি। মু লু, মু লু, কোনটা সহজ, মুলা না মুলু? মুলু। 1 না 2? 2 কমেন্টে স্যার। লিখুন 1 না 2 2। স্যার, 2। আচ্ছা, দেশি না দিশি উচ্চারণ করুন, এরপরে কমেন্টে লিখবেন দে সি দি সি, কোনটা সহজ, দেশি না দিশি? 2 স্যার, 2 বেশি। দেশি না দিশি? উচ্চারণ আমরা করে বেশি। ফেলেছি সবসময় এই জন্য। দেশি না দিশি, বিলাতি না বিলিতি, লা তি, এটা নাকি স্যার দি? আমরা তো কঠিন গুলো বলে অভ্যস্ত, এই জন্য আমাদের কাছে কঠিন গুলোই সহজ। হ্যাঁ, আপনারা সবাই শিক্ষিত মানুষ, আপনারা কেউ বিলাতিরে বিলিতি বলেন না। এই ধ্বনি পরিবর্তন অধ্যায়টা কারা তৈরি করেছে জানেন? যারা গ্রামে নিরক্ষর মানুষ, কখনো পড়ালেখা করে নাই, এরা এরা মুখের ভাষা যেভাবে কথা বলে ঠিক সেটা হচ্ছে ধ্বনি পরিবর্তন। যেমন যারা ছেলে মানুষ, মসজিদে গেলে বুঝবেন, আমার একখান জিলিপি দেও। হ্যাঁ, জিলাপি বলে না, বলে জিলিপি। হ্যাঁ, জিলাপি থেকে জিলিপি, বিলাতি থেকে বিলিতি, এই টাইপের ধ্বনি পরিবর্তন। এখন আসুন, তাহলে দেখুন এটা আপনাদের জন্য না, আপনারা সবাই শিক্ষিত মানুষ, আপনাদের উচ্চারণে কোনো ভুল নাই, আপনারা প্রমিত উচ্চারণে অভ্যস্ত। তাহলে দেখুন কোনটা প্রগত কোনটা পরাগত। উচ্চারণের সুবিধার জন্য যে ধ্বনি পরিবর্তন হয় তার নাম স্বরসঙ্গতি। যদি প্রথমটা ঠিক থাকে তাহলে তার নাম হচ্ছে প্রগত।
মনে রাখবেন কোনটা ঠিক। প্রগততে প্রথম, পরাগত মানে প্রথমটা পরেরটা বা শেষটা, মধ্যগত মানে মাঝেরটা। তিনটা শব্দ বলছি। প্রগত মানে প্রথমটা ঠিক থাকবে, পরাগত মানে শেষেরটা ঠিক থাকবে, আর মধ্যগত মানে মাঝেরটা ঠিক থাকবে। অনন্য মানে একটাও ঠিক থাকবে না। খুব ভালো ঠিক করে আছে। দেখুন কোথায় কোনটা ঠিক আছে, খুব ভালো করে দেখুন। মূলা থেকে মুলু ঠিক আছে কোনটা আর ঠিক নাই কোনটা। ময় রসিকার মু এখানে আছে, আর এখানেও কি ময় রসিকার মু আছে। প্রথমটা ঠিক আছে, পরেরটা কি ঠিক আছে? না স্যার। জি না। নাই। তাহলে এটার নাম হচ্ছে প্রগত। প্রথমটা ঠিক থাকবে, পরেরটা ঠিক থাকবে না। দেশি থেকে দিশি, এখানে কোনটা ঠিক আছে? দেশি থেকে দিশি, দে দে কি ঠিক আছে? ঠিক আছে। পরেরটা ঠিক আছে। আচ্ছা, সি আর সি ঠিক আছে, এখানে সি, এখানে সি। এটা যেহেতু পরেরটা ঠিক আছে, তাহলে এটার নাম হচ্ছে কি? পরাগত সঙ্গতি। বিলাতি প্রথমে রসইকার, লাস্টে রসইকার, দুই পাশে দুইটা রসইকার অনুযায়ী মাঝখানের আকারটা রসইকার হয়েছে, তাই এটার নাম হচ্ছে মধ্যগত সঙ্গতি। আচ্ছা, এখন আসুন সঙ্গতি। একজন লিখছেন আখোয়া থেকে এখো, আখো থেকে এখো, মাঝখানে এটা বাদ দেবেন। আখু থেকে এখো, দেখো আখু থেকে এখো, এই লাস্টের খু আর খু মিল আছে, তাই এটা পরাগত, মাঝখানেটা বাদ। এবার আসুন, এটার নাম হচ্ছে সঙ্গতি। তাহলে দেখুন মোলারে আমি এবার লিখতেছি, এটা কি হবে দেখুন। মই রসকার মু লয় কাল্লা মোলা, মোলারে আমি বানাইলাম মু লু। কোনটা ঠিক আছে, প্রথমটা না পরেরটা? কোনোটাই না। একটাও ঠিক নেই স্যার। তাহলে এটার নাম কি? অনন্য। 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 এখন অনন্য। একজনে বলুন, প্রগত সঙ্গতি বলতে কি বুঝি? যে প্রথমটা ঠিক থাকবে তার নাম প্রগত, শেষেরটা ঠিক থাকলে পরাগত, কোনোটাই ঠিক না থাকলে অনন্য শরীর। অনন্য। ধরো দুই পাশে দুইটা অনুযায়ী মাঝিটা পরিবর্তন হলে মধ্যগত। এবার কি বুঝতে পারছেন? জি স্যার। এরপরে আসুন, এই টার্মগুলো জাস্ট বুঝতে হবে, বইয়ের ভাষা পড়লে মাথা নষ্ট হয়ে যাবে। ধ্বনি বিপর্যয়, পাশাপাশি অবস্থিত দুইটা বর্ণ কি করবে? তাদের জায়গাটা পরিবর্তন করবে। পাশাপাশি অবস্থিত দুটি বর্ণ জায়গা পরিবর্তন করলে তাকে আমরা বলি ধ্বনি বিপর্যয়। পাশাপাশি অবস্থিত দুইটা বর্ণ, দেখেন বাক্স, বাক্সকে গ্রামের মানুষ কি বলে? বাস্ক। বাস্ক। বাস্ক বলে স্যার। জি। রিক্সাকে রিক্সার ড্রাইভারে কি বলে? রিক্সা। কারণ তার কাছে এটা সহজ লাগে, তার কাছে উচ্চারণে এটা সহজ লাগে। রিক্সা থেকে রিক্সা, রিক্সা থেকে রিক্সা। তাহলে দেখুন ধ্বনি বিপর্যয় মানে দুইটা বর্ণ জায়গা পরিবর্তন করবে। আপনি যখন খাতায় নোট করবেন এতটুকু লিখবেন, দুটি বর্ণ জায়গা পরিবর্তন করবে, তার নাম ধ্বনি বিপর্যয়। এরপরে উদাহরণ লিখুন, খাতায় নোট করুন, শেষ। কিন্তু এখন নোট করতে যাবেন না। বিষমীভবন, বিষমীভবনের অপর নাম হচ্ছে অসমীভবন। দুইটা সমান বর্ণ যদি অসমান হয় তার নাম কি? অসম। বিষমীভবন। শরীর র আছে দুইটা, এখানে কি দুইটা আছে? না। এখানে শরীর র আছে কয়টা? দুইটা। অসম। দুইটা। আর এখানে কি মানে এখানে আছে সম, এখানে কি সম আছে না অসম হয়েছে? অসম। অসম হয়েছে। অসম স্যার। অসমীভবন, দুইটা সমান বর্ণ যদি অসমান হয় অর্থ ঠিক থাকবে। লাল ল ল দুইবার আছে, এখানে দুইবার নাই। শরীরকে গ্রামের মানুষ শরীর বলতে পারে না, তারা শরীরই বলে। এখন আসুন, দুইটা সমান বর্ণ যদি অসমান হয় আপনার পরীক্ষায় আসবে এটা কোন ধরনের ধ্বনি পরিবর্তন? তার নাম হচ্ছে বিষমী ভবন। সমান থেকে অসমান হয়েছে তার নাম বিষমী ভবন, সমান থেকে অসমান হয়েছে তার নাম কি? বিষমী। বিষমীভবন। আবার দুটো অসমান থেকে যদি সমান হয় তার নাম হচ্ছে সমীভবন। ভালো করে বোঝার চেষ্টা করুন, যদি অসমান বর্ণ যদি সমান হয়, যদি অসমান বর্ণ সমান হয় তার নাম হচ্ছে অসমীভবন হবে। সমীভবন। খুব ভালো করে বোঝার চেষ্টা করুন। সমীভবন, অসমান বর্ণ সমান হবে। ধর্ম, প্রথমে আছে ধ আর ধ, এটা দেখার দরকার নেই। একটা হচ্ছে রেফ আর ম, এখানে ময় নেই। একটা রেফ একটা ম, দুইটা অসমান, দুইটা অসমান, এখানে দুইটা সমান। গল্প, একটা ল একটা প, দুইটা অসমান, আর এখানে দুইটা পয় পয় সমান। জন্ম, একটা দন্তান্ন একটা ম, দুইটা অসমান, আর এখানে দুইটা সমান। দুটি অসমান বর্ণ যদি সমান হয় তাকে বলে সমীভবন। দুটি অসমান বর্ণ যদি সমান হয়, উচ্চারণে অসমান ছিল এখন সমান হয়ে গেছে, তাই এটাকে বলে সমীভবন। এবার দেখুন সমীভবনের ক্ষেত্রে পদ্ম, প দয় ম ফলা, এখানে দুইটা অসমান বর্ণ আছে, আর এখানে কি আছে? প দয় দয়, দুইটা সমান। এখানে দেখুন পকে দেখা যাবে না, কিন্তু প ধরতে পারবেন, যে দুইটা অসমান আর যে দুইটা সমান। তাহলে এখানে দটা প্রথমে আছে, দটা এখানে ডাবল হয়েছে, তাহলে এটার নাম হচ্ছে প্রগত।
কেন প্রগত হলো একজনে বুঝান। পদ্ম থেকে পদ্ম, কেন এটা প্রগত হলো? পদ্ম থেকে পদ্ম থেকে পদ্ম। প্রবলেম কি? হ্যাঁ বলুন, কে বুঝাইতে পারবেন? যাও কোনটি মনে হলো শব্দ করার মধ্যে আছেন। হ্যাঁ লুৎফুন্নাহার বুঝান। জি স্যার, প্রগত হচ্ছে প্রথম ধ্বনির প্রথম ধ্বনিটা অনুযায়ী, সংযুক্ত প্রথম ধ্বনিটা অনুযায়ী পরেরটা পরিবর্তিত হবে সমান। এই প্রথমটা অনুযায়ী না, কোনটা ঠিক আছে খালি এটা বলুন, বইয়ের ভাষায় বলেন কেন? এত সহজ করে নিজের ভাষায় বুঝাই দিলাম, এটা খবর নাই। কোনটা ঠিক থাকবে? প্রথমটা ঠিক থাকলে প্রগত বলুন। প্রথমটা ঠিক থাকলে প্রগত, এখানে প দ ম ফলা, দ অনুযায়ী পরের প্রত্যয় হয়েছে, এই জন্য এটা প্রগত। প্রগত পরাগত, গল্প থেকে গপ্প কেমনে পরাগত হলো? পরেরটা অনুযায়ী পরিবর্তিত হয়েছে বলে এই চালাকি করেন প্রগত কেন? খালি বইয়ের ভাষায় বলেন কেন? নিজের ভাষায় বলেন, এটা মনে থাকবে। পরেরটা অনুযায়ী প্রথমটা, এত কঠিন করা দরকারটা কি? সহজ ভাষায় বলবেন, গল্প থেকে গপ্প, পরেরটা ঠিক আছে তাই পরাগত, প্রথমটা ঠিক আছে তাই প্রগত। আপনারা যাবেন 2 কিলোমিটার, ঘুরেন 20 কিলোমিটার, পরে 5 মিনিট পরে মনে থাকবে না, দৌড় দিবেন অমুক স্যারের দোষ, হ্যাঁ আর বইয়ের দোষ, চাকরি হয় না এখন আমার। এটা করা যাবে না। হ্যাঁ এটা করা যাবে, প্রথমটা প্রথমটা ঠিক ঠিক আছে, এই থাকলে জন্য প্রগত। প্রগত। হ্যাঁ পদ্ম, দ আর ম প্রথমটা দুইটা ঠিক বর্ণের মধ্যে আছে, প্রথমটা ঠিক আছে। জি। পদ্ম থেকে পদ্ম, হ্যাঁ প্রথমটা ঠিক আছে, এটা প্রগত। পরেরটা হচ্ছে গল্প থেকে গপ্প, পরেরটা পরেরটা ঠিক ঠিক আছে। আছে, এই জন্য এটা হচ্ছে পরাগত। হ্যাঁ অনন্য হতে জন্ম থেকে জন্ম, না এটা জন্ম থেকে জন্ম, এটাও পরাগত। জি, তাহলে পদ্ম থেকে পদ্ম এটা কি? প্রগত। আচ্ছা, আর কে বুঝাইতে পারবেন? প্রগত মানে প্রথমটা ঠিক থাকবে, সহজ করেন, আপনারা খালি জটিল করেন। জটিল করবেন না, প্রগত মানে প্রথমটা ঠিক থাকবে, প্রথমটা পরাগত ঠিক মানে থাকে, শেষেরটা ঠিক থাকবে। অনন্য আর মানে একটাও ঠিক কোনোটাই ঠিক থাকবে না। থাকে না। হ্যাঁ, আর হচ্ছে এরপরে হচ্ছে আপনারা দু একজন আছেন কি জানেন, মাঝখানে ক্লাসে খালি ঘুরবেন ফিরবেন, হুট করে এসে বলবেন স্যার ওটা বুঝি নাই, সেটা বুঝি নাই। এটা বুঝেন নাই তার মানে তো আগের প্রগত বুঝেন নাই। একটু আগে যে প্রগত পড়াইছিলাম, প্রগত ষড় সংগতি, পরাগত ষড় সংগতি, মধ্যগত ষড় সংগতি, তখনও তো বুঝেন নাই। ইয়াসমিন নামে একজন আছেন, ইয়াসমিন, কান্না থেকে কান্না কেন বুঝতেছেন না আপনি? এটা খালি আগে হাত তোলেন, আমাকে বলেন যাবে এই জন্য বুঝতেছেন, এরপর আমি বুঝাবো। ইয়াসমিন, গল্প কি করে পরাগত হয়? জিনাত, আমারও তো প্রশ্ন, গল্প কেন পরাগত হবে? আরে গাড় দইরা প্রগত বানাবো, তুই হবে না, তোর বাপ দাদা 14 গোষ্ঠী হবে, না হলে গাড় মুড় ভেঙ্গে দিব। আমার শরীরে শক্তি কি কম আছে? কেন পরাগত হবে? আমারও তো প্রশ্ন এটাই। আপনার যেটা প্রশ্ন ওইটা আমারও। কোন এখন কেমনে পরাগত হবে? আপনি কি আসলে প্রগত চিনেন বা পরাগত চিনেন? জয়া বলুন কি বলতে চান? স্যার আমি বিলাতি থেকে বিলিতি ওইটা একটু বুঝি নাই। আপনি ওখানে এখনো আছেন কেন? এরপরে তো 3টা হ্যাঁ, হয়ে গেল। আমি এইগুলা বুঝতে পারছি কিন্তু ওইটা একটু করে কেন হলো এটা একটু মধ্যগত বললে হবে। বলেছিলাম, দুই পাশের দুইটা কার অনুযায়ী মাঝেরটা পরিবর্তন হবে, এটার নাম মধ্যগত। বিলাতি মাঝখানে আচ্ছা লাই আকার আছে, এটা পরে বিলিতি হয়ে গেছে, যে দুই পাশে দুইটা রসিকার তাই মাঝখানের আকারটা রসিকার হয়েছে। বুঝছেন? হ্যাঁ স্যার বুঝতে তাহলে পারছি। আপনি এই 3টা বুঝান না এখন আমার, প্রগত পরাগত বুঝান, কিনে যে শব্দগুলো আছে এগুলো বুঝাই দেন। জয়া। স্যার আমি পরাগতটা বুঝাই দিতাম। জি, গল্প থেকে গপ্প, এটা কি প্রগত না ওটা হচ্ছে আপনার এই পরাগত হচ্ছে পরেরটা ঠিক রাখলে সেটা হচ্ছে পরাগত। গুড। সেজন্য হচ্ছে এখানে হচ্ছে নিচেরটা মানে প আর প ওই পাশের প দুইটাই মানে নিচেরটা ঠিক আছে পরেরটা ঠিক আছে সেজন্য সেটা পরাগত হয়েছে। আচ্ছা, আর আর এখানে প্রগত কোনটা? জন্ম থেকে জন্মটা ওইটা হচ্ছে কোনোটাই তো মিল নাই সেটা মনে হয় স্যার অনন্য হবে। এই বেটি, সাবধানে মিল বলবেন। আছে, জন্ম থেকে জন্ম, মিল আমি তো আছে, ম ম দুইটাতেই থেকে দেখতে পাচ্ছি, তাহলে ঠিক নাই কেমনে? শেষে দুইটা ম আছে।
পর থেকে জন্ম এটা প্রগত, কারণ প্রথমটা ঠিক আছে, পরের দুটো ঠিক নাই। হচ্ছে প্রথমটা ঠিক জন্ম। আছে হ্যাঁ না, হ্যাঁ। পরেরটা ঠিক আচ্ছা আছে? স্যার। এই আপনারা চশমা ঠিক করেন। বুড়া মানুষ আমি, আমার চোখে পাওয়ার আছে, আমি যদি দেখতে পাই। আপনারা প্রথমেরটা পরে, পরেরটা প্রথমে কেমনে আনেন? হ্যাঁ, জন্মরে জন্ম কেউ পারেন না, কারণ কি? স্যার, জন্ম ঠিক আছে, জন্ম জন্মে জন্ম পরেরটা ঠিক আছে, ঠিক আছে স্যার, বুঝতে এটা কি পারছি। প্রগত না পরাগত? এটা পরাগত। পরাগত স্যার। পরাগত। তিনটা উদাহরণ দিয়ে রাখছি পরাগত। লাস্টে যেটা লাল কালি দিয়ে লেখা এটা হচ্ছে প্রগত, অনন্যর কোনো উদাহরণ এখানে নাই। জি স্যার। আপনারা চিন্তা করতেছেন আগে যে মুখস্থ করছিলাম সেটা ভুলে যাব? কম কষ্ট করে মুখস্থ করছিলাম, বুঝবো না, বুঝবোই না। তার আপনার পর আপনি পড়ান, এরপর আমি মুখস্থ করবো, করেন মুখস্থ। পরীক্ষার হলে যখন স্কুল রে স্কুল বানাবে, আর স্কুল রে স্কুল বানাবে, তখন বুঝবেন ঠেলা। নাকের পানি আর চোখের পানি এক হবে পরীক্ষা দিয়ে বের হলে। খালি এটা মনে রাখবেন, খালি এটা মনে রাখবেন, আর কিছু না। আমি বলছি না যে আপনি পারবেন না, আপনি অবশ্যই পারবেন, কিন্তু যারা পারবেন না তাদের কথা বলছি। আমি বুঝাইতে আসছি এখানে, এটা মুখস্থের বিষয় না। যারা আজকের ক্লাস মুখস্থ করবেন, সারা জীবন মুখস্থই করবেন, প্রশ্ন ফেল করার সম্ভাবনা আছে। কমন পেলে ফেল করবেন, আর যারা বুঝে পড়বেন, প্রশ্ন কমন পড়লই না, তাও উত্তর সঠিক দিয়ে আসবেন, কারণ আপনি প্রশ্ন বুঝেন। ইয়াসমিন, আসসালামু আলাইকুম স্যার। সালাম, প্রশ্ন করুন। স্যার, আপনি যেটা পড়ালেন সেটা প্রতিটা দেখতেছি যুক্ত বর্ণ, আর আমি যেটা কমেন্ট করছি সেটা যুক্ত বর্ণ ছিল না, এজন্য ওটা বুঝতে পারিনি। কাদনা থেকে কান্না। কান্না। তাই যুক্তবর্ণ না? স্লাইডে হ্যাঁ, যুক্তবর্ণ চিনেন, প্রথম ক্লাসে বলেছিলাম যুক্তবর্ণ গুলো ভালো করে পড়বেন। কাদনা থেকে কান্না, কাদনা থেকে কান্না। এই, দয়ের সাথে কি এমনি ন যোগ করা যায়? না স্যার। না দেখছেন জীবনে এমন বানান? না না স্যার, ঠিক আছে। কাদ, এই যে হসন্ত, হসন্ত মানে যুক্ত, কাদ যুগ না কান্না। এখানে কায়কার কাদ অন্তর নয় নয়, এই নটা ডাবল হয়ে গেছে। এইবার দেখুন তাহলে, জি স্যার। এইবার দেখুন অসমান তাহলে। প্রগত পরাগত তো বুঝাইলাম, আগে অনন্য দেখুন। সত্য থেকে স্বচ্ছ, একটা ত একটা জফলা, দুইটা অসমান। তো এর সাথে কি এমনি নিচে জফলা দেওয়া যায়? না। না স্যার। এখানে দুইটা অসমান, এখানে দুইটা সমান, সমী। তো ঠিক নাই, জ ঠিক নাই, অনন্য। বুঝছেন? তো ঠিক নাই, জ ঠিক নাই, অনন্য। আপনাদের এতক্ষণ পড়ানোর পর খালি আমার মন চাইতেছে আপনাদেরকে সবাইকে ধইরা 2টা ঘন্টা পড়াইয়া 4টা ঘন্টা সময় দিয়ে আবার ধরতে পারতাম, কার কার কোথায় কোথায় সমস্যা হয় সেটা একটা একটা করে সলভ করে দিতে পারতাম। সংস্কৃত সত্য। এরপরে সংস্কৃত দেখতাম যে সত্য। আপনার চাকরি হয় না কেন, এরপরে খালি দেখতাম যে আপনার চাকরি কেমনে হয় না। আপনার চাকরি একটার পর একটা হবে, একটার পর একটা হবে। এরপরে পড়বেন বিপদে কোনটা রাইখা কোনটাতে যাবেন। গল্প থেকে গপ্প, বেশ কয়েকজনে কমেন্ট করছেন আমাকে। আপনার কাছে আমার শুধু জানার প্রশ্ন একটাই, এখানে লটা ডাবল হয়েছে না পটা ডাবল হয়েছে? পটা ডাবল হয়ে গেছে, ল তো জি নাই। স্যার। পটা নিচে ছিল, নিচে ছিল মানে পরে ছিল, তাই গল্প এটা থেকে নাম গপ্প। পরাগত। 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 এখন একটু পরে, আরো 5 মিনিট পরে আরেকজনের প্রশ্ন করবেন, স্যার পদ্ম থেকে পদ্ম কেমনে হলো, জন্ম থেকে জন্ম কেমনে হলো? তখন আমার কেমন লাগবে? এই যে এখন বুঝিয়ে দিলাম, 5 মিনিট পরে কেউ না কেউ প্রশ্ন করবেন যে স্যার এটা বুঝিয়ে দেন কেন। আপনি নিশ্চিত ঘুরতেছেন ফিরতেছেন, ক্যামেরা বন্ধ, কাজ করেন, এই করেন, দুম করে দৌড়ে এসে বসে বললেন আগেরটা বুঝি নাই। এটা হচ্ছে আপনাদের অনলাইন ক্লাসের সবচেয়ে বড় সমস্যা। এই জন্য বলেছিলাম যে ক্যামেরা অন রাখুন, তাহলে আর দৌড়াদৌড়ি করা সম্ভব ছিল না, এটা বন্ধ হতো। দ্বিতীয় ব্যঞ্জন একটা বর্ণ ডাবল হবে, পাকা থেকে পাক্কা, সকাল থেকে সকাল, তার নাম দ্বিতীয় ব্যঞ্জন। দ্বিতীয় ব্যঞ্জন বিকৃতি মানে একটার পরিবর্তে আরেকটা আসবে, কবাট বয়ের পরিবর্তে প, রুবা বয়ের পরিবর্তে প। একটা বর্ণের পরিবর্তে আরেকটা বর্ণ যদি আসে তাকে বলে হচ্ছে ব্যঞ্জন বিকৃতি। একটা বর্ণের পরিবর্তে অন্য আরেকটা বর্ণ আসবে। ব্যঞ্জন চ্যুতি, এক জাতীয় দুইটা ব্যঞ্জন থেকে একটা ব্যঞ্জন লোপ পাবে। পড়ুন, ব্যঞ্জন চ্যুতি, এক জাতীয় দুইটা ব্যঞ্জন থেকে একটা ব্যঞ্জন লোপ পাবে। বৌদিদি থেকে বৌদি। সুরভি লিখছেন বইয়ের গুলো একটু বুঝিয়ে দেন। আমি যেগুলো বুঝাচ্ছি এগুলো কি বইয়ে নাই? স্যার আছে তো। আমি যেগুলো বলতেছি এই উদাহরণ কি বইয়ে নাই? এখন যদি হ্যাঁ আপনি আছে চিন্তা স্যার। করেন স্যার একটা বইয়ে একটা নিয়মে 5টা শব্দ আছে, 5টায় বুঝিয়ে দেন, আমার আর যেন পড়তে না হয়, এটা কি সম্ভব? না আপনার বইয়ে স্যার। যা আছে সব কি আমার দ্বারা বোঝানো সম্ভব?
আপনি যদি এতটুকু পড়তে না পারেন, কেমনে একটা চাকরি পাবেন? স্যার তারপরে তো সলভ ক্লাস আছে। যখন আপনাদের এই কমেন্ট দেখি তখন মন চাই নিবন্ধনের ক্লাস আমি আর নিব না। কেন? এখন আপনাকে প্রত্যেকটা নিয়ম থেকে একটা বা দুইটা উদাহরণ করে বুঝিয়ে দেওয়ার পর আপনি একদিন প্র্যাকটিস করবেন, 2 দিন প্র্যাকটিস করবেন, না পারলে মার্ক করবেন, সেটা আমরা সলভ ক্লাসে সলিউশন করব। যদি আমি আজকে সব দেখাই দিলাম, চাকরি তো আমার হয়ে যাবে। আপনার প্র্যাকটিস করা লাগবে না? হ্যাঁ, অবশ্যই স্যার। আপনার প্র্যাকটিস করা লাগবে না। চাকরি কি এত সহজ? এখন আমার ক্লাসে আসলে মনে করবেন স্যার আপনি মনে হয় খুব বেশি ভাবনেন অথবা খুব বেশি বকেন। আমার কিছু করার নেই, আপনি আমাদের যা মন চাই মনে করেন। চাকরি পাওয়ার রাস্তা পৃথিবীতে একটি, যে পড়বে সে চাকরি পাবে, যে বুঝে পড়বেন সে চাকরি পাবে, এর বাইরে কেউ চাকরি পাবেন না। যে বুঝে পড়বেন সে চাকরি পাবেন, এর বাইরে কেউ চাকরি পাবেন না। শেষ। আমার প্রশ্ন একটাই, এখন যদি আপনারা মনে করেন না কোনো প্র্যাকটিস করবো না, স্যারে যা ক্লাসে পড়াবে সব এখানেই পড়বো, এটার জন্য বিদ্যাবাড়ি না, ভুল জায়গায় আসছেন আপনি। বিদ্যাবাড়ি এই কাজ করে না যে স্যারে সব পড়াই দিবে, স্যারে সব পড়ে দিবে। আর যদি এরকম প্যাকেজ থাকতো স্যার আমার পড়া আপনি পড়া দেন, তাহলে আমি দিয়ে দিতাম। তাহলে যে ভাই আপনার কোনো কষ্ট করা লাগবে না, আপনার যা পড়া আছে সব আমি পড়ে রাখছি, বাসায় আসেন আর নিয়ে নিয়ে যাও। তাহলে সেটা একটা কথা ছিল। এটা সম্ভব না। এক জাতীয় দুইটা থেকে একটা ব্যঞ্জন লোপ পেলে তার নাম হচ্ছে ব্যঞ্জন চ্যুতি। দি দি দুইবার ছিল, একটা লোপ পেয়েছে। বড় দাদা দা দা দুইবার ছিল, একটা লোপ পেয়েছে। অন্তর্হতি যে কোনো একটা ব্যঞ্জন লোপ পাবে। ফাল্গুন থেকে ফাগুন, এখানেও ল লোপ পেয়েছে, ব্যঞ্জন বর্ণ। বড় দাদা থেকে বড়দা, দা দা দুইটা দা ছিল, একটা লোপ পেয়েছে, বর দা। তাহলে দেখুন, দা দা এক জাতীয় দুইটা থেকে একটা লোপ পেয়েছে, এক জাতীয় দুইটা থেকে একটা লোপ, এটা ব্যঞ্জন চ্যুতি। আর যে কোনো একটা বর্ণ লোপ পেলে অন্তর্হতি। আলাহিদা থেকে আলাদা হি লোপ পেয়েছে, হি একবার ছিল। ফলাহার থেকে ফলার, হা লোপ পেয়েছে, হাটা একবার ছিল। বেশ, এটার নাম হচ্ছে অন্তর্হতি। এটার নাম হচ্ছে অন্তর্হতি। এটার নাম হচ্ছে অন্তর্হতি। দেখুন, এক জাতীয় দুইটা ব্যঞ্জন থেকে একটা ব্যঞ্জন লোপ পেলে তার নাম ব্যঞ্জন চ্যুতি, আর যে কোনো একটা বর্ণ লোপ পেলে তার নাম অন্তর্হতি। এবার একটা প্রশ্ন দেব, আপনি উত্তর দিবেন। আমি একটা প্রশ্ন করছি, আপনি এটার উত্তর দিবেন সবাই। অপশন 1 অন্তর্হতি, অপশন 2 ব্যঞ্জন চ্যুতি, মুখে বলা যাবে না। অপশন 3 অন্যান্য। যেমন বড় মামা থেকে বড়মা। দ্রুত উত্তর দেন। কোন ধরনের ধ্বনি পরিবর্তন? অন্তর্হতি না ব্যঞ্জন চ্যুতি না অন্যান্য? কমেন্টে লিখবেন, মুখে বলবেন না। আপনার এখানে মাইকে শব্দ হচ্ছে, নিজেকে আনমিউট করেন নাই কেন? মিউট রাখলে তো হবে না, আপনার শব্দ আমরা সব শুনতে পাচ্ছি। দুই একজন লিখছেন 3, বাকি সব 2। সব লিখছেন 2 2। এই, এটা কোনো ধ্বনি পরিবর্তন না। উত্তর সঠিক 3, বড় মামা থেকে বর্মা। অর্থ কি ঠিক আছে? আপনি আপনার মামার বাড়িতে যাবেন, গিয়ে আপনার বড় মামাকে একটা সালাম দিবেন। বড় মামাকে, বর্মা আসসালামু আলাইকুম। আর তার মামা লাঠি একটা নিয়ে দিবে পিটানো। কিরে, তোর মামা ছিলাম, মা কবে হইলাম? হ্যাঁ, বড় দাদা আর বড়দা একই ব্যক্তি, বড় মামা আর বর্মা কি একই ব্যক্তি? কিনা স্যার? একটা হ্যাঁ পুরুষ স্যার। একটা মহিলা। অর্থের 12টা বাজাই দিচ্ছেন, অর্থের 12টা বাজালে তো ধ্বনি পরিবর্তন হবে না। অর্থের 12টা বাজালে ধ্বনি পরিবর্তন হবে না। এটা আপনাকে কেন অর্থ বলছি? এটা এই জন্য বলছি যেন আপনার কখনো পরবর্তীতে ভুল না হয়, কখনো যেন এরকম ভুল না করেন। আশা করি বুঝতে পারছেন। তো এই ছিল আমাদের ধ্বনি পরিবর্তন। ধ্বনি পরিবর্তনের পরে আরো 2টা 3টা অংশ ছিল, এটা একটু দেখুন। এরপরের অংশগুলো কি? ধ্বনি পরিবর্তন আপনাকে রিভিশন দিতে হবে, ঠান্ডা মাথায় পড়তে হবে। ঠান্ডা মাথায় পড়তে হবে। কারো কোনো সমস্যা থাকলে আগামী ক্লাসে সেটা আমাকে জানাবেন। অক্ষর, একটা শব্দের যতটুকু অংশ আমরা এক নিঃশ্বাসে উচ্চারণ করি তাকে অক্ষর বলি, একদমে জোরে। নিঃশ্বাসের স্বল্পতম প্রয়াসে উচ্চারিত অংশকে অক্ষর বলে। অক্ষর 2 প্রকার, স্বরান্ত, ব্যঞ্জনান্ত। শব্দের শেষে যদি স্বরধ্বনি উচ্চারিত হয় তার নাম হচ্ছে স্বরান্ত অক্ষর বা মুক্তাক্ষর। আর যদি ব্যঞ্জন ধ্বনি উচ্চারিত হয় তার নাম হচ্ছে ব্যঞ্জনান্ত অক্ষর অথবা বদ্যাক্ষর। ব্যঞ্জনান্ত অক্ষর অথবা বদ্যাক্ষর। ব্যঞ্জনান্ত অক্ষর অথবা
বদ্যাক্ষর। তাহলে দেখুন, আমি দুইটা নাম নিচ্ছি। একটা নাম হচ্ছে আনিকা। আ নি কা। কার নামে কয়টা অক্ষর আছে নিচে কমেন্টে লিখুন। আ নি কা, আনিকা, তিনটা অক্ষর আছে। আর এটা হচ্ছে কি ফেরদোস। ফেরদোস, ফেরদোস নামে দুটো অক্ষর আছে। যে ধ্বনির উচ্চারণে, যে ধ্বনির উচ্চারণে দোস, এখানে দুটো অক্ষর, কোনো স্বরধ্বনি নাই, ধাক্কা লাগছে। ফের, ফেরা, ফেরে, ফেরু, এরকম কিছু নাই। তাহলে সবাই লিখুন আপনার নামে কয়টা অক্ষর আছে, আপনার নামে কয়টা অক্ষর আছে। এখন দেখুন, এইবার দেখুন যে আপনার নামের অক্ষরটা খুবই গুরুত্বপূর্ণ, প্রত্যেকের জন্য গুরুত্বপূর্ণ। ভাই ভাই এই বছর নিবন্ধনে কি পরিমাণ ফেল করেছে, তার অধিকাংশ ভাই ভাই এই জাতীয় ভুলগুলো করেছে। একটা গল্প বলবো, তার আগে দেখুন, যদি শব্দের শেষে স্বরধ্বনি আ, এ, উ এরকম কিছু উচ্চারিত হয় তার নাম মুক্তাক্ষর। আর যদি এরকম কিছু উচ্চারিত না হয়, ধাক্কা লাগে, তার নাম হচ্ছে বদ্যাক্ষর। সার, মিন, দুইটাই বদ্যাক্ষর। আচ্ছা, বন, ধন, দুইটা বদ্যাক্ষর। আচ্ছা, এখন আপনারা নিজেরা নিজেদের নামের অক্ষর বের করবেন এবং একটা গল্প বলবো। এই বছর একটা ছেলে একটা ভাইবা বোর্ডে নিবন্ধন আরবি, প্রভাষক আরবিতে, একটা বোর্ডে 30 জনের মধ্যে 29 জন ফেল করেছে। এটা ভাইরাল ঘটনা, হয়তো আপনারা অনেকেই জানেন। একটা বোর্ডে 30 জন শিক্ষার্থী ভাইবা দিয়েছে, তার মধ্যে 29 জন ফেল করেছে। ওই 29 জনের মধ্যে একটা ছেলে চ্যালেঞ্জ করেছে, আমাকে যে স্যারে ভাইবা নিয়েছে ওই স্যার ইচ্ছা করে ফেল করেছে, আমি ফেল করার মতো ছাত্র না। যাই হোক, ওই স্যার পিএসসির ভাইবা নেই, ওই স্যারকে ডাকা হলো। এই বছর ভাইবার ঘটনা বলছি। ওই স্যারকে ডাকা হলো। ওই স্যারকে ডাকার পর স্যারকে জিজ্ঞাসা করলো, আপনি ছেলে, তার চ্যালেঞ্জ, সে 100 মধ্যে 90+ নাম্বার পাবে, লিখিত পরীক্ষায় আরবি বিষয়ে সে 90+ নাম্বার পাবে, কিন্তু আপনি তাকে ফেল করাইছেন। বললো সে ফেল করার যোগ্যতা অর্জন করেছে, তাই ফেল করাইছি। তো কি যোগ্যতা অর্জন করেছে, ওই ছেলে এবং এই স্যারকে মুখোমুখি বসাইলো বাংলাদেশের একটা অনলাইন পোর্টাল, কারণ এটা অনলাইনে খুব ভাইরাল ছিল। আমি জানি না আপনারা কে কে দেখছেন বা দেখবেন হয়তো অনেকেই। তখন এই ছেলেকে বললো যে আপনার ফেল করার পিছনে প্রথম কারণ হচ্ছে আপনার প্রথম প্রশ্নটা। আপনার সাবজেক্টে যিনি ভাইবা নিয়েছেন তিনি ঢাকা আলিয়া মাদ্রাসার সাবেক ভাইস প্রিন্সিপাল। আপনাকে আরবি বিষয়ে যত প্রশ্ন করেছে 100% উত্তর দিতে পেরেছেন, এই জন্য ফেল করেন নাই, ফেল করছেন আপনার নামের জন্য। ওই ছেলের নাম হচ্ছে মোহাম্মদ ফখরুদ্দিন সার্টিফিকেটে। ওই ছেলেকে বললো, আপনি আসুন, বসুন, সবাই কান খাড়া করুন, খুব ভালো করে বোঝার চেষ্টা করুন। বিসিএসও ফেল করাই, প্রাইমারিতেও ফেল করাই, বাংলাদেশের সকল ভাই ভাই এই কারণে ফেল করে। 80% ছেলে মেয়ে জানেও না যে কি কারণে ফেল করেছে। যারা ঘুমাচ্ছেন একটু কানটা খাড়া করুন। ছেলের সার্টিফিকেটের নাম মোহাম্মদ ফখরুদ্দিন। ওই ছেলেকে যখন বললো আপনার নাম বলুন ভাইবা বোর্ডে, তখন সে বলল আমার নাম ফখর উদ্দিন। ফকর। ফখর উদ্দিন, ফখর উদ্দিন। আসলে সার্টিফিকেটে ফখরুদ্দিন একসাথে লেখা, সার্টিফিকেট তো ইংরেজিতে লেখা, আরবিতে তো না। ছেলে উচ্চারণ করছে আমার নাম হচ্ছে ফখর উদ্দিন। বললো আরেকবার বলুন ফখর উদ্দিন, ঠিক করে বলুন ফখর উদ্দিন। তখন এই ছেলে স্যারকে লজিক দেখাই, যুক্তি দেখাই, স্যার আরবিতে ফখরুদ্দিন বলতে কোনো শব্দ নাই, আরবিতে দুইটা শব্দ আছে, একটা ফখর, একটা উদ্দিন, উদ্দিন বা দিন, তাই আমার নাম হচ্ছে ফখর উদ্দিন। বললো যে আপনার নামে মোহাম্মদ আছে, আছে, তাহলে এটা বললেন না কেন? ওই ছেলে বললো মোহাম্মদ হচ্ছে জাতি না সিফাতি একটা নাম, এটা বলতে হয় না। দেখেন কি চালাকে চালাক বেটা, ভুল করছে সে নিজে, সে আরো উল্টা লজিক দেয় যে এই কারণে বলতে হয় না। বললো এটা নাম, আপনার নাম ফখরুদ্দিন হোক আর ফখরুদ্দিন হোক, তাতে আমার আপত্তি নাই, আপনার সার্টিফিকেটে যেভাবে আছে আপনাকে সেভাবে উচ্চারণ করতে হবে। ওই ছেলে স্যারকে উল্টা লজিক দেখাই, সে আরবি ব্যাকরণ খুব ভালো বোঝে। আপনার কি মনে হয় যে স্যারটা ভাইস প্রিন্সিপাল ঢাকা আলিয়া মাদ্রাসার, ও কিচ্ছু বোঝে না? কারা কারা এরকম আছেন যে মনে করেন যে ঢাকা আলিয়া মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল ছিল ওই বেটা কিচ্ছু বোঝে না? বলুন। বুঝে স্যার, না বুঝলে আপনি এই খবর পাইছে ভাইস প্রিন্সিপাল। এমনি ভাইস প্রিন্সিপাল হয়ে যায় না, উনি বিসিএস এডুকেশন ক্যাডার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি সাহিত্যের ছাত্র ছিল। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওনার ব্যাকগ্রাউন্ড পরে আমি যেটা শুনলাম, শোনার পর আকাশ থেকে বললাম, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আরবি সাহিত্যে অনার্স মাস্টার্স দুইটাতে ফার্স্ট ক্লাস ফার্স্ট হওয়া, ফার্স্ট ক্লাস ফার্স্ট হওয়া, বিসিএস শিক্ষা ক্যাডার। এবং হচ্ছে সৌদি আরবের সহ মধ্যপ্রাচ্যের বেশ কিছু দেশের ছাত্র জীবনে এবং কর্মজীবনের শুরুতে 35টা গোল্ড মেডেল পেয়েছেন বিতর্ক প্রতিযোগিতায় আরবি ভাষায়। এই বেটারে এই ছাত্র আসছে আরবি ভাষা শিক্ষা দিতে। এখন এই বেটা কি করছে দেখছেন, ফেলটা কেমনে করাই দিছে। এই ছেলে পাশ করলে একটা চাকরি নিশ্চিত, নির্ঘাত একটা চাকরি হতো। এখন আসুন,
এটা করবেন না। ভাইবা বোর্ডে ধরেন আপনাকে একটা প্রশ্ন করলো, আপনি জানেন এটা ভুল স্যারে, আপনারটা সঠিক স্যারেরটা ভুল, আপনি বলবেন স্যার আমি এটাই জানি, স্যার আমি এটাই জানি, সরি স্যার আমি এটাই জানি। আপনি বলতেই পারবেন না স্যার আপনারটা ভুল আমারটা সঠিক, 1 কোটি টাকা চ্যালেঞ্জ তাহিরির মতো, হ্যাঁ এই যে 2 কোটি টাকা চ্যালেঞ্জ, অমুক হুজুরের মতো ওয়াজ মাহফিলে আইসাই দিয়ে দেবে চ্যালেঞ্জ, একটা সূরা দিবে, অমুককে ধরে আনো 5 লাখ টাকা চ্যালেঞ্জ। কোনো চ্যালেঞ্জ আপনি ভাইবা বোর্ডে দিতে পারবেন না, মনে রাখবেন এটা ভাইবা বোর্ড। হ্যাঁ, এটা আপনার ওয়াজ মাহফিল বা অন্য কোনো মাহফিল না যে আপনি চ্যালেঞ্জ দিয়ে দিবেন। ওই ছেলে ফেল। এখন ছেলেটা এইটা বলার পর ওই ছেলেটা আর একটা কথা বলে নাই, আর এই ভিডিওটা অনলাইনে ভাইরাল, খোঁজখবর নিবেন, তাহলে এটা বুঝতে পারবেন। আপনি একটা বিষয়ে খালি মাথায় ঢুকাবেন, যিনি ভাইবা নিবেন উনি কিচ্ছু না জানলেও আপনার চেয়ে ভালো জানেন। উনি যদি দুনিয়ার কোনো জ্ঞান নাও জানেন তাও আপনার চেয়ে ভালো জানে। কেন আপনার চেয়ে ভালো জানে? ওনাকে এখানে বসাইছি তার মানে সে ভালো জানে, আপনাকে বসায়নি তার মানে আপনি ভালো জানেন না। শেষ, আমার কথা হচ্ছে এটা। এবার আসুন আপনাদের উচ্চারণ। স্যার এইবার বৈষম্য করা হয়েছে, হতে পারে, আমি জানি না বিস্তারিত, আমি একটা ঘটনা বলছি, আমি সব ঘটনা জানি না। জাকারিয়া হোসেন, জয়পুরহাট, আমি সরি, আমি আন্তরিকভাবে দুঃখিত, আমি সবগুলো জানি না। তবে যেই ঘটনা আমি শুনেছি, যিনি এই ভাইবা বোর্ডের হেড ছিলেন উনি পিএসসি তে ভাইবা নিছেন বিসিএস এর। এখন আপনি বলেন আপনার ভাই আমি ধরছি এমদাদুর রহমান, মোহাম্মদ এমদাদুর রহমান, আনমিউটে চাপ দেন। মোহাম্মদ হায়দার আলী, আনমিউটে চাপ দেন। 5 জনকে মিউট করতেছি। আপনি ভাইবা নিচ্ছেন, আপনার ভাই কেউ আইসা যদি নামের বানানে ভুল করে, আপনি কি তাকে চাকরি দিবেন? গোলাম কবির, আসিফ শেখ, ফাইজুল ইসলাম, আপনি ভাইবা নিচ্ছেন, আপনার ভাইবা বোর্ডে এসে একটা ছেলে নিজের নামের বানানে ভুল করলো বা নিজের নামে এই ধরনের ভুল করলো, আপনি কি তারে পাশ করাবেন না ফেল করাবেন? ফেল করো। হ্যাঁ, ফেল আপনারা করো। কথা বলবেন এবার একটু। এরা কি পাশ করাবেন না ফেল করাবেন? আপনার মতে কি হবে? ফেল করো। ফেল করবে স্যার। স্যার অলরেডি আমি এনটিআরসির এখন সহকারী শিক্ষক আছি, আমাকে বাইপাতে আমার নাম সম্পর্কে সবকিছু জিজ্ঞাসা করছে। আচ্ছা, কি প্রভাষকের ভাইবা নাকি না স্যার, সহকারী মৌলভী ভাইপা অলরেডি আমার নামের তার্কিক তাহকিক আরবিতে শব্দ উঠছে। আচ্ছা, ওটা কি ভাইভাতে পাশ করেছিলেন নাকি করেন নাই তখন? জি স্যার, চাকরি করে রানিং এই সহকারী মৌলভী। নামে কোনো ভুল থাকলে, ক্লাস শেষ হয় নাই, নামে কোনো ভুল থাকলে, এই আব্দুল জলিল আপনি লিখছেন স্যার ক্লাস কিসের? জি না। আপনি মনে করতেছেন আমি গল্প করতেছি? জি না, আমি গল্প করি নাই। স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছেন আমি এটা পড়াচ্ছি। আমার জি গল্প স্যার। করার এত প্রয়োজন নাই যে আমার গল্প করার জীবনে বহুত মানুষ আছে, আপনাদেরকে নিয়ে বসে বসে আমার গল্প করতে হবে। আমি এটা এটা ভাববেন না। জাকারিয়া হুসাইন, আমি ভাইভাতে আউট হয়েছে, আমি আন্তরিকভাবে দুঃখিত, আমি জানি না আপনাকে কেন করেছে। তবে যে সংখ্যাটা করেছে 29 জনের 30 জনে 29 জন ফেল, এটাকে আমি সাপোর্ট করি না। 30 জনে 29 জন ফেল করতে পারে না, সে যত কিছুই করুক। 30 জনে 29 জন ফেল করতে পারে না কোনো ভাইবা বোর্ডে। এরা লিখিত পাশ করা ছেলে, এরা 29 জন, 30 জনে 29 জন ফেল করতে পারে না। এখানে ওনার গাফিলতি ছিল। তবে যে ছেলেটার কথা আমি পেয়েছি এই ছেলেটার ভুল ছিল। এই ছেলে সে যত বড় বিদ্যানী হোক না কেন, ওনারে পাশ করানোর কোনো রাইট আমার মতে নাই। যে ছেলে নিজের নামে মোহাম্মদ আছে, উচ্চারণে মোহাম্মদ করতে পারে না, নিজের বানানে ভুল আছে, নিজের নামের বানানে ভুল আছে, এটা ঠিক করতে পারে না, সার্টিফিকেট আপনি আলাদা করে লিখতেন ফখর উদ্দিন, তাহলে আপনি ফখর উদ্দিন লিখলেন কেন? যদি আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, এখানেও দেখবেন 2-4-10% ছেলে মেয়ে পাবো যাদের আইডি কার্ড, বাবার নাম মায়ের নাম কোনো না কোথাও ভুল আছে। এরকম কেউ আছেন কিনা যে আসলে ভুল আছে? আচ্ছা আসুন, আমি জানি না, আমি সরি, আমি আন্তরিকভাবে দুঃখিত, আপনাদের কে কোন কারণে বাদ পড়েছেন আমি জানি না। আমি শুধু এতটুকু বলতেছি, ভাই ভাই নামের প্রশ্ন যখন আসবে তখন তখন আপনারা দয়া করে নিজের নাম সম্পর্কে বিস্তারিত বলবেন। যখন আপনাকে প্রশ্ন করবে আপনার নাম কি, অমুক, কয়টা অক্ষর আছে, এতটা, এইবার দেখুন কার কার নামে কি কি অক্ষর লিখছেন। আহসান হাবিব লিখছেন 7টা অক্ষর ভুল। মাওলানা আবু সাইদ, আপনার নামে অক্ষর ভুল। এরপরে কি লিখছেন? সাবিহা সুলতানা, অক্ষর ভুল। শামি শাহিন ইমরান, অক্ষর ভুল, ঠিক মতো লিখেন নাই। মাহবুবা মিম, মাহবুবা 3টা, মিম একটা, 4টা, লিখছেন 6টা। জাকারিয়া হুসাইন, জাকারিয়া 4টা, হুসাইন 4টা, 8টা, লিখছেন 4টা। হ্যাঁ, এটা ভুল, এটা ভুল, নিজের নামের অক্ষর ঠিক করবেন। সুহান, অক্ষর আছে 2টা, লিখছেন 3টা, ভুল। খাদিজাতুল কুবরা, খাদিজা 3টা, তুল 1টা, 4টা, কুবরা 2টা, 6টা, লিখছেন 3টা। আমি 2 জায়গায় যা দেখতে পাচ্ছি 80 80 80 80 89 88, কত পার্সেন্ট, কত 80%-এরও বেশি সংখ্যা নামের বানানের অক্ষরে ভুল করেছেন।
আপনি আপনার নামের অক্ষর খুঁজে বের করুন। আপনার নামে কয়টা অক্ষর আছে? জান্নাতি, জান্নাতি তিনটা, সালমা দুইটা, কানিজ দুইটা, ফার জা ফাতেমা তিনটা, জবা দুইটা, আসাদুজ্জামান গোলাম রাব্বি, আসাদুজ্জামান গোলাম রাব্বি আপনারটা ঠিক আছে। শাকি আক্তার, শাকি দুইটা, আক্তার দুইটা, চারটা, লিখছেন ছয়টা। নিজের নামের অক্ষর ঠিক করবেন। বুরহান উদ্দিন আছে চারটা, লিখছেন সাতটা। হ্যাঁ, ঠিক করবেন। সায়েরা আছে তিনটা, লিখছেন দুইটা। আসিফ দুইটা, শেখ একটা, তিনটা, লিখছেন দুইটা। মুনিফা তিনটা, ঠিক আছে। আবার অনেকেরটা হয়েছে। আব্দুল জলিল চারটা, মোহাম্মদে তিনটা, সাতটা। এটা ভাইবার প্রশ্ন। দয়া করে নিজেরা নিজেদের নামের অক্ষর ঠিক করুন। তিথি দুইটা, অনন্যা তিনটা, হায়দার আলী চারটা, সাইম দুইটা, লিখছেন চারটা। এরকম অনেকে ভুল করছেন। নিজের নামের অক্ষর ঠিক করবেন, কোনটা কোন অক্ষর এটা বের করবেন, কোনটা মুক্তাক্ষর কোনটা বদ্ধাক্ষর। শব্দের শেষে যদি স্বরধ্বনি উচ্চারিত হয় তার নাম মুক্তাক্ষর, আর ব্যঞ্জন ধ্বনি উচ্চারিত হলে বদ্ধাক্ষর। এই বেটা বুরহানুদ্দিন, হ্যাঁ, কই পেয়েছেন 11টা? কেমনে বলে 11টা? বুরহান দুইটা, উদ্দিন দুইটা, চারটা অক্ষর মানে বসে রয়েছে বেটা 11টা। আন্দাজি, আন্দাজি, আন্দাজি করলে হবে না। সামিয়া আছে তিনটা, লিখছেন পাঁচটা। সাদিয়া সুলতান আছে ছয়টা, লিখছেন তিনটা। নূরে জান্নাত চারটা। অক্ষর আপনাদের কাজ, বাসায় গিয়ে নিজেরা নিজেরা খুঁজে বের করেন। আবু সাইদ চারটা, মিয়া দুইটা, ছয়টা। বাকিরা খুঁজে বের করবেন। এবার আসুন, প্রথম অংশে কিছুটা আমরা মিসিং করেছিলাম, সেই অংশটা একটু পড়ে নিয়ে আসি। সবুজ হোসেন চারটা, মুবারক তিনটা। নিজেরা নিজেরা নিজেদের অক্ষর খুঁজে বের করুন, এটা খুবই গুরুত্বপূর্ণ। ভাই যখন যাবেন, প্রথম প্রশ্ন হচ্ছে ইন্ট্রোডিউস ইউরসেলফ বা নিজের নাম বলুন। তখন প্রশ্ন করা হবে আপনার নামে অক্ষর কয়টা আছে? দুইটা, বলছেন 10টা। স্যারে কিচ্ছু বলবে না, বাবা ভুল করিয়াছো, বাবা ঠিক করিয়াছো, ফেল করাই দিবে। ভুল করিয়াছো, ফেল করিয়াছো, এটা কিচ্ছু বলবে না। খারাপ মধ্যে ফেল, নাম্বার তো আপনার পিছনে দিবে। এখন আসুন, এরপরে কি আর আছে? লুৎফর নাহার চারটি না স্যার? লুৎফুন নাহার, জি চারটি। লুৎফর নাহার। জি। এখন দেখুন, আমরা বাংলা ভাষার রীতি দুইটা। একটা মুখে প্রকাশ করি মৌখিক, একটা লিখে প্রকাশ করি লৈখিক। মুখে বললে দুই প্রকার, সাধু আর চলিত। আর সরি, মুখে বললে দুইটা, চলিত আর আঞ্চলিক। আর লিখে বললে দুইটা, সাধু আর চলিত। পার্থক্যটা নিজেরা পড়বেন। খালি আমি একটা শব্দ বলে দিচ্ছি, সেটা হচ্ছে ক্রিয়া, সর্বনাম আর অনুসর্গতে পূর্ণরূপ ব্যবহৃত হবে। সাধু ভাষা পূর্ণরূপ, করিল, করলো, তাহারা, তারা, হইতে, হতে। এটা হচ্ছে অনুসর্গ, এটা হচ্ছে সর্বনাম, এটা হচ্ছে ক্রিয়া। এটা পূর্ণরূপ হবে সাধু ভাষাতে, আর চলিত ভাষাতে হবে সংক্ষিপ্ত রূপ। আর চলিত ভাষাতে কি হবে? সংক্ষিপ্ত রূপ। এখন আসুন, এই অধ্যায় থেকে আসা বিগত বছরের প্রশ্নগুলো আমরা একটু রিভিশন দিব। কি কি প্রশ্ন বিগত বছরে এসেছে দেখুন। বিসিএস এর প্রশ্ন, নিঃশ্বাসের স্বল্পতম প্রয়াসে উচ্চারিত অংশকে আমরা কি বলি? উত্তর দেন। ক, খ, গ, ঘ। অক্ষর, অক্ষর দুই প্রকার ছিল। স্বরান্ত অক্ষরকে কি বলে? মাত্র পড়াইছি, মুক্তাক্ষর। বন্ধন শব্দে কয়টা অক্ষর আছে? সব বিসিএস এর প্রশ্ন। বিসিএস এর প্রশ্ন নিবন্ধনে রিপিট হয়, বিসিএস এর প্রশ্ন নিবন্ধনে রিপিট হয়। বন্ধন। অপিনিহিতের উদাহরণ কোনটি? আজি থেকে আইজ, পরের দিকটা আগে আসছে। বড় থেকে বড্ড, একটা বর্ণ ডাবল দ্বিতীয় ব্যঞ্জন। ধ্বনি পরিবর্তনের বর্ণ বিপর্যয় কোনটি? পিশাচ থেকে পিচাস, পিশাচ থেকে পিচাস, পিশাচ থেকে পিচাস। অপিনিহিতের উদাহরণ কোনটি? আজি থেকে আইজ, এটা ভুল আছে, উত্তরটা স্কুল না হবে, আইজ হবে। আদিস্বর অনুযায়ী অন্তঃস্বর পরিবর্তন হলে আদিস্বর ঠিক থাকবে আর পরেরটা চেঞ্জ হবে, পরেরটা চেঞ্জ হবে, এটার নাম প্রগত। ধ্বনি বিপর্যয়ের উদাহরণ কোনটি? এটা ওই যে একটু আগে ভুল বলছিলাম, এটা হবে আইজ। ধ্বনি বিপর্যয়, ও সরি, আজি থেকে আইজ অপিনিহিতি। পিছাস থেকে পিচাস, এটা ধ্বনি বিপর্যয়। পাকা থেকে পাক্কা, এটা হচ্ছে দ্বিতীয় ব্যঞ্জন। এই টাইপের যে প্রশ্নগুলো আছে, এই প্রশ্নগুলো আপনারা নিজেরা নিজেরা প্র্যাকটিস করবেন, নিজেরা নিজেরা প্র্যাকটিস করবেন। আর কারো কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করতে পারেন।
এই ছিল আমাদের আজকের ক্লাস। আর ধ্বনি পরিবর্তন কত প্রকার? এটা 3 প্রকার, 3 প্রকার। সরি, এখানে তো অনেকগুলা পরিবর্তন দেখা যাবে, মানে মেনলি 3 প্রকার কোনটা? যে শব্দে আসবে, যাবে, ধরো আগমন হবে, লোপ পাবে, আবার হচ্ছে আরেকটা হচ্ছে মাঝখানে চেঞ্জ হয়ে যাবে। ওকে, ঠিক আছে, তাহলে আমাদের আজকের ক্লাস এই পর্যন্তই। যারা বোর্ড বই সংগ্রহ করতে পারেন নাই, দ্রুত সময়ের মধ্যে সংগ্রহ করার চেষ্টা করবেন। দ্রুত সময়ের মধ্যে বোর্ড বইটা সংগ্রহ করার চেষ্টা করুন। পরবর্তী ক্লাসে আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।